আচ্ছা, সো আমরা শুরু করি। আমরা আজকে সি প্রোগ্রামিং এর একদম বেসিক থেকে আহ, কিছু জিনিস কভার করব এবং ডাটা টাইপ অপারেটর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেই বেসিক স্ট্রাকচারটা থাকে, অর্থাৎ আমি যে কোনো প্রোগ্রামই লিখি না কেন আমাকে মেইন ফাংশনটা তৈরি করতে হয়। সো মেইন ফাংশনে কিছু জায়গা আছে যে জিনিসগুলো আমাদের ডিসকাস করা প্রয়োজন। এছাড়াও আমরা আসলে যখন প্রোগ্রামিং করি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তখন বেশ কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহার করি। সো কমন একটা কাজ হচ্ছে ইনপুট আর আউটপুট নেওয়া। সো সেটার জন্য আমরা সবসময় stdio এই লাইব্রেরিটা ইউজ করি। সো এটাকে আমরা শুরুতে ইনক্লুড করে নিই। সো এইটুকুকে আমরা ধরি যে একটা বেসিক স্ট্রাকচার। আমি যে কোডই লিখি না কেন, যে প্রোগ্রামই লিখি না কেন, আমার আসলে এইটুকু প্রোগ্রাম অলওয়েজ থাকে। এখন এইখানে কয়েকটা লাইন আছে। ফর এক্সাম্পল, প্রথমে আছে ইনক্লুড stdio.h। সো ইনক্লুড দিয়ে আমরা কি করতেছি, একটা লাইব্রেরি অ্যাড করতেছি। তো এই লাইব্রেরিটা ইউজার ডিফাইন লাইব্রেরি হইতে পারে, অথবা হচ্ছে কামস উইথ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইটসেলফ হইতে পারে। সো আমরা এখানে stdio.h টা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে ইটসেলফ আমরা চলে আসে, সো আমরা সেটাকে ইউজ করতেছি। সো ইনক্লুড এই টার্মটাকে আমরা বলতেছি আসলে প্রি প্রসেসর। সো এটা হচ্ছে কিছু, যখন প্রোগ্রামটা কম্পাইল হয় তখন প্রি মানে কম্পাইল টাইমের আগেই সে কিছু লিঙ্কিং বা আরো আদার্স কিছু কাজ আছে, সেই জিনিসগুলো সে করে। অর্থাৎ এখানে ভিতরে যে ফাংশনগুলো ইউজ করা হবে সেই ফাংশনগুলোকে সে লিঙ্ক করে দেয় আমার অ্যাকচুয়াল ফাইলের সাথে। কারণ আলটিমেটলি এই জিনিসটা ফাইনাল কোডের ভার্সনে থাকে না। আমরা যখন একটা কোডকে কম্পাইল করে ফেলি, একটা অবজেক্ট ফাইল তৈরি হয়, সেটার এগনেস্টে একটা আসলে কাইন্ড অফ প্রথমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, দেন আসলে একটা মেশিন কোড থাকে, যেই মেশিন কোডটা অ্যাকচুয়ালি মেশিনে এক্সিকিউট হয়। তো সেক্ষেত্রে মেশিন কোডের ভিতরে এই লাইব্রেরিটা থাকে না, সেখানে থাকে একজ্যাক্ট যেই কাজটা, সেই কাজের ফাংশনের ডেফিনেশনটা বা সেটার জন্য যেই ইনস্ট্রাকশন সেট ইন মেশিন ল্যাঙ্গুয়েজ সেটা আসলে থাকে। তো সেক্ষেত্রে কম্পাইলার যেটা করে, এই জিনিসগুলোকে এখানে লিঙ্ক করে দেয় এই ইনক্লুড প্রি প্রসেসরের মাধ্যমে। সো এটা আপনারা পুরনো কোনো বই বা এখনো অনেক বইয়ের মধ্যে আমি দেখছি যে conio.h নামে একটা হেডার ফাইল ইউজ করা হয়। বাট এই ফাইলটা আসলে এখন ডেপ্রিকেটেড, সো নট রিকমেন্ডেড আর কি। ইনফ্যাক্ট মডার্ন জিসিসি কম্পাইলার গুলো এটাকে সাপোর্টও করে না। সো এখানে যদি আমি ধরেন প্রোগ্রাম আইজেড যেই কম্পাইলারটা আছে, এখানে আমি দিয়ে টেস্ট করি না, একটু চেস করে দেখি। দেখেন এইখানে হচ্ছে এইটাকে টার্মিনেট করতেছে না, মানে কি বলে এটাকে, কাজ করাচ্ছে না। সো মডার্ন কম্পাইলার আসলে এই জিনিসটাকে ইউজ করতে পারে না। সো কিছু বইয়ে ডেফিনেশন আছে, সো অনেক সময় আমরা পড়ে ফেলি, বাট এটা আসলে ইউজ করা যাবে না। সো রিকমেন্ডেড হচ্ছে আপনার যদি, যদিও আপনারা এমসিকিউ পরীক্ষা দেওয়ার সময় এটা কাজে লাগবে না, বাট ওভারঅল নলেজের জন্য আমি কথাটা বলতেছি। কারণ প্রিপারেশনটা নট নেসেসারিলি শুধু এই একটা কাজের জন্যই আপনি নেবেন। সেম প্রিপারেশনটা আপনি অন্য যে কোনো রিটেন এক্সামে আসলে ইউজ করতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে একটা মেইন ফাংশন শুরু করা হয়েছে। তো মেইন ফাংশনের স্পেশালিটি হচ্ছে যে আমরা যখন সি প্রোগ্রাম লিখি, আমরা একটা কমন ফাংশন, যেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিফাইন করে দিছে, সেটার নাম হচ্ছে মেইন, এটাকে ইউজ করি অলওয়েজ। সো এই প্রোগ্রামটাকে যখন আমি এক্সিকিউশন মোডে নিব, অর্থাৎ প্রোগ্রামটাকে যখন এক্সিকিউট করব, তখন অপারেটিং সিস্টেম সেই ফাইল থেকে মেইন ফাংশনটাকে খুঁজে বের করবে বা মেইন ফাংশনের লোকেশনটাকে কল দিবে। সো আলটিমেটলি প্রত্যেকটা ফাংশনের এগনেস্টে হচ্ছে একটা পয়েন্টার থাকে প্রোগ্রামের ভিতরে, বা আম, কি বলা যায়, যখন এক্সিকিউশন মোডে যায় প্রত্যেকটা ফাংশনেরই একটা অ্যাড্রেস থাকে যেখানে তার কোডটা থাকে। সো সেই কোডটাকে এক্সিকিউট করানো হয়। সো অপারেটিং সিস্টেম অন্য কোনো ফাংশনকে ডাইরেক্টলি কল দিবে না, সে মেইনকে কল দিবে। সো আমাদের মূল এক্সিকিউশনটা শুরু হবে মেইন থেকে। আহ, এখানে যেহেতু মেইন থেকে প্রোগ্রামটা শুরু হবে, সো আমি যখন প্রোগ্রামের ভিতরে অনেকগুলো কাজ করব, কাজ করার পরে এট দ্য এন্ড আমি একটা স্টেটমেন্ট লিখতেছি, সেটা হচ্ছে রিটার্ন জিরো। সো এইটার একটা বিশাল তাৎপর্য আছে। সেটা হচ্ছে যে আমি যখন অপারেটিং সিস্টেম মেইনটাকে কল দিল, সে তো কাজ করতেছে করতেছে করতেছে। সো কোনো একটা সময় এই প্রোগ্রামটা শেষ হবে। আমার অপারেটিং সিস্টেম কিভাবে বুঝবে যে আমার প্রোগ্রামটা শেষ হয়েছে কিনা, আদৌ সাকসেসফুল হয়েছে কিনা বা আনসাকসেসফুল হয়েছে কিনা? আনসাকসেসফুল হলে অনেক সময় বিভিন্ন ধরনের প্রিকশন বা প্রিকশন না ঠিক, মানে পোস্ট কোনো একটা কাজ থাকতে পারে আনসাকসেসফুল টার্মিনেশনের ক্ষেত্রে। আমরা হয়তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে দেখতেছি জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা হয়তো বা দুই চারটা প্রোগ্রাম লিখতেছি সেটার জন্য, বাট আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সিস্টেম লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সিস্টেম তৈরি করার জন্য ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল, আমাদের যে অপারেটিং সিস্টেম বা আমাদের যে বিভিন্ন ধরনের ডিভাইস আমরা ইউজ করি, তাদের যে ফার্মওয়্যার, এই জিনিসগুলো কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে
তৈরি করা। সো দেখা গেল আপনি একটা প্রোগ্রাম লিখছেন একটা প্রিন্টারের জন্য। সো প্রিন্টারটা যখন আহ, আপনি একটা রিকোয়েস্ট দিলেন, সেই প্রিন্টারটা প্রিন্ট করতেছে, মাঝপথে কোনো একটা এরর হয়েছে, ফর এক্সাম্পল প্রিন্টারের ভিতরে একটা পেজ আটকায় গেছে। সো আপনার মেইন ফাংশন কোনো কারণে ব্লক হয়ে বের হয়ে গেছে। সো এটা একটা আনসাকসেসফুল টার্মিনেশন। এখন প্রোগ্রাম কি করবে, মানে আমার ওএস তখন কি করবে? সে কি ওখানে হল্ট হয়ে বসে থাকবে, নাকি সে ওই পুরো প্রোগ্রামটাকে বাদ দিয়ে বের হয়ে যাবে? কি করবে? এই ডিসিশনটা লাগবে। সো সিস্টেম লেভেলে আসলে ওই ডিসিশনগুলো নেয়ার জন্য ওএস বা এরকম সিস্টেম লেভেল সফটওয়্যারগুলো আসলে এই রিটার্ন জিরো স্টেটমেন্টটাকে ব্যবহার করে, যে আসলে সাকসেসফুল টার্মিনেশন কিনা সেটা বোঝার জন্য। এটা একটা ফিক্সড কোড, সেটা হচ্ছে জিরো। জিরো বাদে অন্য যে কোনো কিছু যদি আসে, ইট ডিনোটস যে আনসাকসেসফুল টার্মিনেশন হয়েছে। এরপরে কি করব সেই জিনিসটা আমরা হয়তো বা আপাতত দেখবো না, কিন্তু সেটা হচ্ছে সিস্টেম লেভেলের কোডের ভিতরে থাকবে, ওএস এর ভিতরে সেই ডিসিশনটা থাকবে সে তারপরে কি করবে। আমি একটা এক্সাম্পল দেখাই, এখানে একটা এক্সাম্পল করা আছে, সেটা হচ্ছে যদি এরকম আপনাকে একটা প্রোগ্রাম দিতেই পারে, আহ, দিয়ে বললো যে এই প্রোগ্রামটা কি হবে। তো আপনি সিম্পল লিখে দিলেন যে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, মানে এটা একটা অপশন, তো আপনি এটা দাগায় দিলেন। আসলে সেটা হবে না, কারণ এইখানে যে সাইজ অফ একটা অ্যারে নেওয়া হয়েছে, এটা একটা হিউজ অ্যারে। এবং এটা আমরা দেখে বুঝতেছি যে আমার নর্মাল যে র্যাম বা আমার যে মেমোরি, সেখানে আসলে এইটাকে কম্পিটিশন করা যাবে না, কারণ জেনারেল সেন্সে আমরা বুঝি যে এত বড় একটা মেমোরি অ্যালোকেট করা যায় না। ইনফ্যাক্ট এটার সাথে আরো 4 গুণ যোগ হবে, কারণ ইন্টিজার। আমি যদি এটাকে রান করি, এইখানে আমাকে কিছু এরর দেখাবে, যেমন একটা এরর দেখাইছে বাস এরর। এটা প্রোগ্রাম আইজেড এর কম্পাইলারের কারণে বাস এরর দেখাইছে। আপনারা যখন কোড ব্লকসে রান করবেন, মানে কম্পাইলার টু কম্পাইলার এই আউটপুটটা ভ্যারি করবে, এখানে বাস এরর এত সুন্দর করে দেখাবে না আমাদের নর্মাল জিসিসি কম্পাইলার। সো আমি কোড ব্লকসে বা অন্য কোনো কম্পাইলারে আপাতত রান করে দেখাচ্ছি না, আপনারা নিজ দায়িত্বে ওটা একটু রান করে দেখবেন যে আসলে কি আউটপুট দেখায়। আসলে কোনো কিছু আউটপুটে দেখাবে না, সে শুধু দেখাবে কোড এক্সিট উইথ 0x, একটা বড় নাম্বার, যেটা মিন করে যে আসলে একটা এরর হয়েছে। এখানে সুন্দর করে লিখে দিছে যে কোড এক্সিটেড উইথ এরর, যে কথাটা আমি একটু আগে বলতেছিলাম, যে এখানে যখন আনসাকসেসফুল টার্মিনেশন হবে, অপারেটিং সিস্টেম বা সিস্টেম লেভেল সফটওয়্যার তখন ডিসিশন নিবে বাকি কি কাজ করবে। সো এখানে সেই বাকি কাজগুলা, সেই এখানকার যেই কম্পাইলার চলতেছে যেই ওএস এর ভিতরে, সেই সিস্টেম লেভেল থেকে এই ডিসিশনগুলা তাকে ইনফর্ম করা হয়েছে আউটপুটে আমাকে কনসোলে দেখানোর জন্য। বাট এক একটা কম্পাইলার সেটা এক একভাবে কাজ করবে, এক একটা ওএস এক একভাবে কাজ করবে। সো এই বিষয়টা আপনারা নিজের একটু এক্সপ্লোর করে দেখে নেবেন। এইখানে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে কোড এক্সিটেড, বা রিটার্ন হচ্ছে একটা 0x, মানে 0x মানে হেক্সাডেসিমেলে একটা নাম্বার দেখাবে। ওই নাম্বারটা মিন করে যে আসলে জিরো রিটার্ন হয় নাই। যদি সাকসেসফুল টার্মিনেশন হইতো, ফর এক্সাম্পল আমি যদি এখানে 10 দিতাম এবং এটাকে এক্সিকিউট করতাম, তাহলে এখানে যদিও দেখাচ্ছে কোড এক্সিকিউশন সাকসেসফুল, ওখানে দেখাইতো কোড রিটার্ন উইথ প্রোগ্রাম রিটার্ন উইথ জিরো, হুইচ মিনস যে আমার প্রোগ্রামটা সাকসেসফুলি টার্মিনেশন হয়েছে। সো এই কোয়েশ্চেনটা অনেকভাবে আসতে পারে। এখন কখন কখন বাস এরর হয় এই জিনিসগুলো হচ্ছে আমরা পরবর্তী সময়ে দেখবো, কম্পিউটার আর্কিটেকচারে যদি আমরা ডিসকাস করতে পারি, সময় পাই তখন, যে আসলে বিভিন্ন ধরনের এররের জন্য বিভিন্ন রকম হয়। সো একটা এরর আপনি আপাতত জেনে রাখেন যে বড় একটা নাম্বার দিলে, যেহেতু ডাটা সাইজটা মিচম্যাচ করতেছে, এত বড় সাইজ অ্যালোকেট করা তার পক্ষে পসিবল না। সো সে হচ্ছে বাস এরর পাচ্ছে এখানে। আনসাকসেসফুল টার্মিনেশন হচ্ছে আপাতত সিগনিফিকেন্সটা হচ্ছে সে আনসাকসেসফুল টার্মিনেশন পাচ্ছে, অর্থাৎ ওএস এখান থেকে রিটার্ন জিরো পাচ্ছে না। এখন আমি একটা ভালো প্রোগ্রামিং চালাই, এই প্রোগ্রামটা ইজ গুড, কিন্তু আপনাকে একটা প্রোগ্রাম দিছে সেখানে লেখা রিটার্ন ওয়ান। এই প্রোগ্রামটা দিয়ে আপনাকে বলছে এই প্রোগ্রামের আউটপুট কি। আউটপুট এইটাই আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে এইখানে ফাইনাল লাইনে কি আসবে। সো কোডটা একটা আনসাকসেসফুল টার্মিনেশন, কি বলে এটাকে, ওএস বুঝবে যে এখানে একটা আনসাকসেসফুল টার্মিনেশন হয়েছে, কারণ যতক্ষণ না জিরো পাবে ততক্ষণ পর্যন্ত সে সাকসেসফুল টার্মিনেশন ডিটারমাইন করতে পারবে না। তো সে তো ওয়ান পাচ্ছে, কারণ আমি মেইনের শেষে ওয়ান দিছি। এটা শেষে আমি যদি আরেকটা রিটার্ন জিরো লিখিও তাতেও কিছু যায় আসবে না। তো আপনাকে এইরকম প্রোগ্রামও দিতে পারে, মানে একটু কনফিউজ করার জন্য, যে একই সাথে দুইটা। সো আসলে প্রথম রিটার্নেই শেষ হয়ে যাবে, দ্বিতীয় রিটার্ন কখনো আসবেই না। বা আমরা একটা ফাংশনে যখন মাল্টিপল এফএলস থাকে, তখন হচ্ছে মাল্টিপল জায়গায় রিটার্ন থাকতে পারে। সো ফার্স্ট যেই কন্ডিশনটা ম্যাচ করবে সেটার রিটার্ন হয়ে ফাংশনটা বের হয়ে যাবে, ওই ফাংশনের নিচের অংশটা আর এক্সিকিউট করবেন। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এটা হচ্ছে আনসাকসেসফুল টার্মিনেশন ডিনোট করতেছে নন জিরো।
এখানে নেগেটিভ নাম্বারও থাকতে পারে, যাই থাকুক না কেন নন জিরো মানে আনসাকসেসফুল টার্মিনেশন, জিরো থাকা মানে সাকসেসফুল টার্মিনেশন। এটা হচ্ছে আলটিমেট কি টেকওয়ে। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আমি যদি এইরকম কখনো কোনো জায়গায় ইনভ্যালিড অপারেশন করে ফেলি, এখানে এক্সাম্পলটা দেখে মনে হইতে পারে যে এটা আমি কেন করব, তো এটা আমি হয়তো বা করবো না, কিন্তু আমি এখানে এইরকম কাজ করতে পারি বি ডিভাইডেড বাই সি। এখন আপনাকে উপরে কিছু কোড দিয়ে দিছে, ইন্টিজার সামথিং, একটা ক্যারেক্টার সামথিং, তো এরকম দিয়ে দিয়ে এমন একটা সিনারিও তৈরি করা হয়েছে যে আলটিমেটলি এইখানে পুরো হিসাব নিকাশ করে সি এর ভ্যালু আসে জিরো। আমি কিভাবে আসে সেই প্রসেসটা এখানে আমি বানাইতেছি না, আপনার যে কোনো একটা কম্পিটিটিভ টেস্টে এরকম একটা সিনারিও আপনাকে তৈরি করে দিতেই পারে। তো এইরকম একটা সিনারিও কোনোভাবে বি কে ক্যালকুলেট করে ওয়ান পাওয়া গেছে বা এনিথিং পাওয়া গেছে, একটা ভ্যালিড নাম্বার আর হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল সেটাকে কম্পিউট করে জিরো পাওয়া গেছে। এখন এইটা আপনাকে দিল, সো এটা দিলে এখানে আসলে কি হবে, সো এটা হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট এক্সেপশন, বা মূলত এটাকে বলা হয় ডিভিশন বাই জিরো এরর। তো যাই হোক আলটিমেটলি আমাদের এইখানকার মানে প্রোগ্রাম আইজেড এর কম্পাইলার অনেক মডার্ন বা তাদের কাস্টমাইজড কম্পাইলার, সো এই কারণে অনেক কিছু তারা এক্সট্রা আউটপুট দেখাচ্ছে। সো আপনাদেরকে রিকমেন্ডেড হচ্ছে যে কোনো একটা নর্মাল জিসিসি কম্পাইলার বা কোড ব্লকসে সিম্পলি রান করে এই আউটপুটগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করা। সো এখানে আলটিমেটলি আসলে আনসাকসেসফুল টার্মিনেশনই হচ্ছে, কারণ এটা একটা ইনভ্যালিড অপারেশন, এই অপারেশনটা করতে পারবে না সি বা প্রোগ্রাম বা আমাদের যে আর্কিটেকচার কম্পিউটারে আমরা যে ডিভিশনের যেই পার্ট, মানে ডিভিশন করার জন্য তো আমার একটা কি বলে ওটাকে কি বলে, মানে ইন্টিজার ডিভিশনের জন্য বা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডিভিশনের জন্য আমাদের কিন্তু হার্ডওয়্যার, মানে আমি টার্মটা ভুলে গেছি অ্যাকচুয়ালি, মানে অ্যাডার যেরকম আছে সেই রকম হচ্ছে মাল্টিপ্লায়ার ডিভিজর আছে আমাদের কম্পিউটারে, একদম লজিক্যাল লেভেলে এই কাজগুলো করার জন্য। সো সেই অপারেশনটা আসলে করতে পারবে না জিরো দিয়ে যখন ভাগ হয়। তো এইগুলো আসলে আরো আপনারা যদি ডিটেইলসে জানতে চান সেটা এক্সপ্লোর করতে পারেন যে আসলে কি হয়, এই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং, ওখানে একটা ইনফাইনাইট লুপ চলে আসে এরকম একটা কিছু যখন জিরো দিয়ে ডিভিশন করা হয় আর কি। সো যাই হোক আমি অত ডেপথে এখন যাচ্ছি না, মানে একবারে হার্ডওয়্যার লেভেলে যাচ্ছি না আর কি। সেটা যদি কখনো পসিবল হয় কম্পিউটার অর্গানাইজেশন বা আর্কিটেকচারে গেলে আমরা হয়তো বা ডিসকাস করলেও করতে পারি। নেক্সট আসতেছে যে আমরা যে মেইন ফাংশনটা লিখছি, মেইন ফাংশনটাকে আমরা কিভাবে লিখতে পারি। সো মেইন ফাংশনটা আসলে অনেকভাবেই লেখা হইতে পারে এবং আপনাকে এটাও একটা কোশ্চেন দিতে পারে যে তিন চারটা অপশন দিয়ে বললো কোনটা ভ্যালিড। সো কোনটা ভ্যালিড, আমরা যে কোনো মেইন ফাংশন লিখলেই আমরা তার একটা রিটার্ন স্টেটমেন্ট অবশ্যই লাগবো, সেটা হচ্ছে রিটার্ন জিরো। জিরো হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, সো এখানে রিটার্ন হবে ইন্টিজার নাম্বার। সো বেসিক ডেফিনেশনটা আসতেছে হচ্ছে ইন্টিজার ফাংশনের নাম, দেন হচ্ছে তার প্যারামিটার লিস্ট। জেনারেলি আমরা মেইন ফাংশনে প্যারামিটার ইউজ করি না, কিন্তু আমরা যখন কমান্ড লাইনে প্রোগ্রাম এক্সিকিউট করি বা শেল থেকে কোনো একটা লাইন মানে প্রোগ্রামকে এক্সিকিউট করি, আমরা শেল থেকে অনেক সময় ইনপুট দিতে পারি ফাংশনের কাছে। তো সেক্ষেত্রে আমাদের এইখানে একটা আর্গুমেন্ট লিস্ট আসতে পারে, সো সেইটাও ভ্যালিড একটা ডেফিনেশন। তো সেই ডেফিনেশনটা কেমন হইতে পারে, সেই ডেফিনেশনটা হইতে পারে যে আমি একটা আহ, কয়টা আর্গুমেন্ট পাঠাবো প্রথমে সেটা বলবো, দেন আমি আর্গুমেন্টের একটা লিস্ট দিব। সো এটা একটা ডেফিনেশন হইতে পারে। এখানে দুইটা পয়েন্টার আছে, মানে টু ডাইমেনশনাল একটা পয়েন্টার, এখানে সেম জিনিসটাই একটা পয়েন্টারের অ্যারে দেয়া হয়েছে, সো সেম জিনিস আলটিমেটলি টু ডাইমেনশনাল একটা জিনিস এখানে পাস করা হচ্ছে, সামনে আর্গুমেন্ট কাউন্টটা আছে। তো এটা একটা ভ্যালিড ডিক্লারেশন। অথবা এমন হইতে পারে আমি একটু এক্সপ্লিসিট করে দিলাম, এখানে কোনো কিছু দিচ্ছি না, ইট মিনস যে এখানে ভয়েড আমি দিচ্ছি, মানে আসলে ভয়েড কে কখনো দেয়া হয় না, বাট এটা মিন করে যে এখানে ভয়েড আছে। সো ভয়েডটা আমি এখানে চোখে দেখতেছি না, এখানে এক্সপ্লিসিটলি আমি চোখে দেখতেছি, এটা একটু বেটার। অনেক সময় আমরা একটু ক্লিয়ার পিকচার চাই যখন যেখানে এখানে কিছু নাই, সো কিছু নাই, এই কথাটা একটু অ্যাবস্ট্রাক্ট, বাট ভয়েড যেটা ডিফাইন করে যে এখানে কিছু নাই, সো আমি চোখে দেখতেছি যে এখানে কিছু নাই, বাট এখানে যে কিছু নাই এটা আমি চোখে দেখতেছি না, আমি বুঝে নিচ্ছি, অ্যাজিউম করতেছি বা পারসিভ করতেছি। সো এই তিনটা পয়েন্ট হচ্ছে ভ্যালিড ডিক্লারেশন, মানে চারটা আর কি অপশন, এগুলো হচ্ছে মেইনের ভ্যালিড ডিক্লারেশন। এর বাইরেও কিছু ভ্যালিড ডিক্লারেশন আছে, বাট আমরা আসলে এইগুলা ইউজ করি না। সো এই ডিক্লারেশন গুলো যদি আমরা ইউজ করি, অনেক সময় প্রোগ্রামটা কাজ করতে পারে বেসড অন কম্পাইলার টু কম্পাইলার, বাট
আমরা আসলে এইগুলোকে রিকমেন্ড করি না। ফর এক্সাম্পল আমি এখানে এরকম করছি, এই কম্পাইলার দেখেন এটাকে চালাইতে দিচ্ছে না, আপনি সি কোড ব্লকসে যদি চালান এটাকে চালাইতে দিবে, এ বাধা দিবে না। সো কম্পাইলার টু কম্পাইলার অনেক কিছুই আসলে ভ্যারি করে। সো এই কারণে এই ডেফিনেশনটা বা এই সিনটেক্সটা হচ্ছে নট রিকমেন্ডেড। এখানে হচ্ছে ওয়ার্নিং রিটার্ন টাইপ ডিফল্ট টু ইন্ট, মানে এটা হচ্ছে আপনি যখন কোড ব্লকস দিয়ে চালাবেন তার কম্পাইলার একটা ওয়ার্নিং দিবে আপনাকে যে এখানে ইন্টিজার দাও তুমি, কিন্তু হচ্ছে না দিলেও সে রান করে ফেলছে, কম্পাইল করে ফেলছে, এক্সিকিউশনও করে ফেলছে। বাট হোয়ার এটা হচ্ছে আমাদের জন্য এই জন্য নট রিকমেন্ডেড আর কি। সো একইভাবে আমি এইটার জন্য ইনটা বাদ দিতে পারি আর কি, মানে মাঝখানে ভয়েডটা লিখলাম অথবা লিখলাম না, দুইটা কেসই আসলে নট রিকমেন্ডেড। আরো দুইটা ডেফিনেশন আছে, এগুলোকে বলা হয় নন স্ট্যান্ডার্ড ডেফিনেশন। সো এইটাও হচ্ছে এখানে আমরা এইটা যখন শুরুর দিকে সি প্রোগ্রামিং এর ডেফিনেশন ছিল, আমি একটু পরেই কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো সি প্রোগ্রামিং এর যেই ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্টটা হয়েছে সেই জিনিসটা। সো এখানে যে নন স্ট্যান্ডার্ড কিছু কোড মানে বলা হয় আর কি, এখন এটাকে নন স্ট্যান্ডার্ড বলা হয়। আগে একটা সময় এই এই সিনট্যাক্সটা ইউজ করা যাইতো কম্পাইলারে, এখন এটা করা যায় না। তো আপনি যদি এখন এটাকে লেখেন এবং এটাকে রান করেন, এখানে সে দেখাচ্ছে যে এখানে রিটার্ন জিরো দিছে, আমি রিটার্ন জিরো দিলাম না ভয়েড যেহেতু। সো এইটাকে আমি রান করলাম। সো এখানে দেখাচ্ছে কোড এক্সিট উইথ এরর, কারণ সে কোনো ওয়েস কোনো কিছু রিটার্ন পাচ্ছে না। সো সে প্রোগ্রামটা টার্মিনেট মানে এই ফাংশনটা টার্মিনেট হয়ে গেছে, বাট কোনো কিছু সাকসেসফুলি আসে নাই, তার কাছে জিরো আসে নাই। তো সে দেখাচ্ছে কোড এক্সিট উইথ এরর, কিন্তু আলটিমেটলি আমি কোড ব্লকসে চালাইলে এই প্রোগ্রামটাও চলবে, কারণ কোড ব্লকস আসলে অনেক পুরনো একটা জিসিসি ইউজ করে। তো নতুন আপনি যদি কম্পাইলার ইউজ করতে হয়, নতুন কম্পাইলার আলাদা করে ডাউনলোড করে আপনাকে ইউজ করতে হবে। তো এই জন্য আমরা এটাকে বলতেছি নন স্ট্যান্ডার্ড। আর রিটার্ন স্টেটমেন্টের কথা, এটা আমি অলরেডি বলে ফেলছি যে রিটার্নের জন্য একটাই কেস যেটা হচ্ছে পসিবল। আমি এখানে যদিও লিখছি রিকমেন্ডেড, বাট এটা হচ্ছে আসলে এইটাই, আর কিছু করা যাবে না। তো মেইনের জন্য রিটার্ন জিরোই আপনাকে লিখতে হবে। কোনো রিটার্ন স্টেটমেন্ট আপনি লিখলেন না, সেটা হচ্ছে কিছু কিছু কম্পাইলার অটোমেটিক্যালি জিরো রিটার্ন করতে পারে, বাট এটা রিকমেন্ডেড না, কারণ আপনি জানেন না আপনি কোন কম্পাইলারে প্রোগ্রামটা চালাবেন। আমরা যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি এত ফিচার টিচার বা ইতিহাস আলোচনা করি নাই, বাট আমরা যখন আলোচনা করি তখন আমরা একটা কথা বলি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পোর্টেবল, অর্থাৎ আমি যে কোনো একটা প্রোগ্রাম কোনো একটা মেশিন দিয়ে লিখবো, সেটা যে কোনো মেশিনে যে কোনো এনভায়রনমেন্টে রান করা যাবে। সেটা যদি একটা সিম্পল মাইক্রো কন্ট্রোলার হয় সেখানে রান করা যাবে, মাইক্রো প্রসেসর রান করা যাবে, একটা উইন্ডোজ ইন্টেল মেশিনে রান করা যাবে, একটা ম্যাকে রান করা যাবে। বাট আলটিমেটলি রান করা যাচ্ছে না যদি আমি এই ধরনের উল্টাপাল্টা জিনিসপত্র ইউজ করি। সো এই কারণে একেবারে প্রপার যে ভ্যালিড ডেফিনেশন সেই জিনিসগুলোই শুধু আমরা ইউজ করব, বাকিগুলা অ্যাবসলিউট আমরা ইউজ করব না। সো এই দুইটা কথা একই, আমরা এগুলা ইউজ করব না, ভ্যালিড না, এবং এগুলো হচ্ছে আনসাকসেসফুল টার্মিনেশন ডিনোট করে। আমি লাইব্রেরিগুলো খুব একটা ডিটেলসে আলোচনা করব না, এগুলো একটু আপনারা প্রত্যেকটা লাইব্রেরির ভিতরে একটু দেখে নেবেন কি কি ফাংশন আছে এবং কি কি ফাংশন ইউজ করা যায়। এখানে একটা ফাংশন আছে stdio.h এর ভিতরে, সেটা হচ্ছে গেটস ফাংশন। এই ফাংশনটা ডেফিনেশনে আছে, বাট এটা ডেপ্রিকেটেড, অর্থাৎ মডার্ন যেই ভার্সন সেখানে এই জিনিসটা আর নাই, বাট পুরোনো ভার্সন গুলাতে আছে। ইনফ্যাক্ট আমি যদি এইখানে হচ্ছে এটাকে চালাই, ইন্টিজার রিটার্ন জিরো, এর 10 gets আহ, এ- আচ্ছা এখানে হচ্ছে সে একটা ওয়ার্নিং দিছে, ইমপ্লিসিট ডিক্লারেশন। আচ্ছা গেটসটা হচ্ছে মানে গেটসটা সে খুঁজেই পায় না, সে আমাকে অল্টারনেটিভ সাজেস্ট করতেছে, এটা কি তুমি এফ গেটস ইউজ করতে চাচ্ছ? তো আমি তো আসলে সেটা চাচ্ছি না, তো এই কম্পাইলারে এটা নাই। বাট আপনি ইয়ে দিয়ে চালাইলে, কোড ব্লকসে চালাইলে এগুলো চলবে। সেগুলো নিজের একটু ট্রাই করবেন, আমি যে কথাগুলো বলতেছি এগুলা চাইলে একটু নোট রাখতে পারেন বা ভিডিওটা পরে রিওয়াচ করতে পারেন। এগুলো একটু টেস্ট করবেন, কারণ এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার এইখানে গেটস থেকে আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন করতে পারে কম্পিউটার নেটওয়ার্কে। আমরা এখানে যে সাবজেক্টগুলোর লিস্টের কথা বলছি, এখানে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের ভিতরে নেটওয়ার্ক সিকিউরিটিও আছে। সিকিউরিটির ভিতরে একটা ইম্পর্টেন্ট সিকিউরিটি হচ্ছে যে
আমি যখন গেটস ফাংশনটা ইউজ করি তখন বাফার ওভারফ্লো একটা কনসেপ্ট তৈরি করা যায়। তো আপনি যখন বাফার ওভারফ্লো করবেন তখন আনওয়ান্টেড কোড বা হ্যাকার বা হচ্ছে ম্যালওয়্যার কোডকে আপনি আপনার একটা ভিকটিম মেশিনে এক্সিকিউট করানোর একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন। সো এই ভালনারেবিলিটিসটা গেটস ফাংশনের ভিতরে আছে। সো এই জন্য এটা ডেপ্রিকেটেড কারেন্টলি। প্রিভিয়াসলি ছিল, কারণ তখন এত সিকিউরিটি নিয়ে মাথা ব্যথা ছিল না। সো এই জন্য আসলে মানে এই ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি হয়তো বা এই সাবজেক্টটা পড়াচ্ছি, কিন্তু এটার আসলে অনেক ধরনের ইউজ কেসেস আছে। সো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসলে এটার ইন্টারপ্রিটেশন আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার, বিশেষ করে সিস্টেম লেভেলে আর কি। যেমন নেটওয়ার্কিং এর অনেক প্রোগ্রাম বা হচ্ছে নেটওয়ার্কিং এর যে সফটওয়্যার গুলা, সেগুলো সব বা ওএস গুলা সেগুলো হচ্ছে সি তে লেখা। সো এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট, সেখানে আসলে কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আপাতত এখানে আর তেমন কিছু ডিসকাশন নাই, এগুলো হচ্ছে নিজেরা আরেকটু ভালো করে দেখবেন প্রত্যেকটা ফাংশন কিভাবে ইউজ করা যায়। কারণ আপনাকে যে কোনো একটা ফাংশন দিয়ে একটা প্রোগ্রাম লিখে বলতে পারে যে এই ফাংশনটা কি কাজ করে, বা এক একটা ইন্ডিভিজুয়াল ওই ফাংশনের প্যারামিটার ধরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই প্যারামিটারটার কাজ কি। আচ্ছা, নেক্সটে যাই, সেটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেকশন গুলা কি, বা একটা প্রোগ্রামের কি কি সেকশনে ভাগ করা থাকে, কম্পাইলার কিভাবে পুরো জিনিসটাকে ইন্টারপ্রেট করে বা কম্পাইল করে, বা দেখে কিভাবে কম্পাইলার। সেটা হচ্ছে প্রথম দিকে কিছু কমেন্ট থাকতে পারে, বা ওভারঅল প্রোগ্রামে যত কমেন্ট আছে সেগুলোকে সে ইগনোর করে, এটাকে ডকুমেন্টেশন পার্ট হিসেবে দেখে। অ্যাকচুয়াল মেশিন কোডের মধ্যে এই কমেন্টের কোনো দরকার নেই, কারণ অ্যাকচুয়াল মেশিন কোডটাই হচ্ছে প্রোগ্রামটা মানে অ্যাট দ্য এন্ড রান হয়। সো এটার সেখানে কোনো দরকার নেই, এটা বাদ। দেন হচ্ছে প্রি প্রসেসর বা লিঙ্ক সেকশন, এখানে সে যেটা করে যে বিভিন্ন লাইব্রেরিগুলা সেগুলোকে সে লিঙ্ক করে ফেলে, যেই ফাংশনগুলো আপনি ইউজ করছেন শুধু সেই ফাংশনগুলো, যেগুলো করেন নাই সেগুলোর দরকার নেই। আপনি চাইলে ইউজার ডিফাইন লাইব্রেরি তৈরি করতে পারেন, নিজে একটা ফাইল তৈরি করবেন ডট এইচ নামে, সেই ফাইলটাকে ইনক্লুড করতে পারেন, একই ঘটনা ঘটবে। সো আমরা প্রিপোসেসর হিসেবে দুইটাই ইউজ করতে পারি। এছাড়া কিছু কন্ডিশনাল কম্পাইলেশন থাকে, এটা আমরা সাধারণত নর্মাল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি না, কিন্তু যখন আমরা সিস্টেম লেভেল প্রোগ্রাম তৈরি করি তখন অনেক ভ্যারিয়েবল বা ম্যাক্রো আমাদের ডিফাইন করা লাগে মাল্টিপল মানে মাল্টিপল ফাইলের ভিতরে। সো কোনো একটা ফাইলে আমি হয়তো অলরেডি সেটাকে ডিফাইন করছি, তাহলে এই ফাইলে আর ডিফাইন করার দরকার নেই। অথবা ওই ফাইলটা হয়তো বা এখন আপাতত এক্সিকিউশনে নাই, অন্য আরেকটা ফাইল যেখানে এটা ডিফাইন করা ছিল, তো এই ফাইলে এখন এক্সিকিউশন হবে। সো এই ফাইলের মধ্যে এটাকে ডিফাইন করা লাগবে, তো তাহলে আমি এখানে এখন আবার নতুন করে ডিফাইন করে নিব। সো এরকম একটা কনসেপ্ট হচ্ছে ইফ অ্যান্ড ডেফ, এবং সেটা এন্ড ডেফ করে ওই ব্লকটা শেষ করে মাঝখানে ডেফিনেশন গুলো দিতে হবে। তারপর হচ্ছে যে আমি যদি কোনো ম্যাক্রো ডিফাইন করি, সো ম্যাক্রো হচ্ছে সিম্পলি ভ্যারিয়েবলের মতোই। এটাও একটা কোশ্চেন আসতে পারে যে ম্যাক্রো আসলে কি, কয়েকটা অপশন দিয়ে আপনাকে বললো কারেক্ট অ্যান্সারটা লেখো। সো ম্যাক্রো হচ্ছে এটা যখন প্রোগ্রামটা কম্পাইল হয়, কম্পাইল টাইমে এই ভ্যালুটা রিপ্লেস হয়ে যায় যত জায়গায় ম্যাক্রো প্রোগ্রামটা ইউজ করছি। ফর এক্সাম্পল আমি এখানে নাম 10 লিখছি, এটার সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে আমাকে লিখতে হবে হ্যাশ ডিফাইন, দেন একটা স্পেস দিয়ে আমি আমার ভ্যারিয়েবল বা ম্যাক্রোর নাম দিব। এটাকে আসলে আমরা ভ্যারিয়েবল বলি না, ম্যাক্রোই বলি। সো ম্যাক্রোর একটা নাম দিব। রিকমেন্ডেড হচ্ছে ম্যাক্রোর নাম যদি ইউজার ডিফাইন্ড হয় তাহলে হচ্ছে সবসময় আপার কেস লেটারে, অল আপার কেস লেটারে লেখা, বাট আমি এখানে ছোট হাতের অক্ষরে লিখছি আর কি, এটা আমি পরে ঠিক করে দিব। সো নেক্সট হচ্ছে যে আপনি একটা ভ্যালু দিবেন, এখানে কোনো ইকুয়াল দেয়া লাগবে না। এটা হচ্ছে এক ধরনের নেইমিং। আমরা হচ্ছে টাইপ ডেফ নামে একটা কনসেপ্ট জানি, যে একটা নামকে অন্য একটা নামে কনভার্ট করা, এটা অনেকটা তাই। ম্যাক্রো কি করে, এই 10কে এই নেম নামে রিপ্লেস করে, এবং প্রোগ্রামের ভিতরে আমি নেম লিখব, যখন কম্পাইল হবে নেম গুলা রিপ্লেস হয়ে 10 বসে যাবে। এটা আপনি একটা ফাইলে আমরা যখন রিপ্লেস করি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, সেটার মতো চিন্তা করতে পারেন যে একটা কিছুকে আরেকটা কিছু দিয়ে রিপ্লেস করে দিচ্ছি কম্পাইল টাইমে। যদি এটা ভ্যারিয়েবল হইতো তাহলে সেটা রান টাইমে হইতো, যখন ভ্যারিয়েবলে ভ্যালু দরকার তখন ভ্যালুটা আইনা বসাইতো মেমোরি থেকে অ্যাক্সেস করে, বাট এটা হচ্ছে কম্পাইল টাইমে করে। সো এই জিনিসটা হচ্ছে এখানে ম্যাক্রোর জন্য ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কিছু গ্লোবাল ডিক্লারেশন থাকে, আমরা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আহ, এটা আমরা খুব একটা ইউজ করি না, বাট যদি মনে চায় কারো, স্ট্যাটিক ইন্টিজার আমরা মানে স্ট্যাটিক দিয়ে একটা গ্লোবাল ভ্যারিয়েবল তৈরি করতে পারি, যেটাকে আমরা বলতেছি গ্লোবাল স্ট্যাটিক ভ্যারিয়েবল। দেন আমরা কনস্ট্যান্ট তৈরি করতে পারি, সেটা যদি গ্লোবাল হয় তাহলে সেটা গ্লোবাল ডিক্লারেশনের আন্ডারে আসতেছে। এছাড়া যত ইউজার ডিফাইন্ড ফাংশন আছে সবই হচ্ছে গ্লোবাল ডেফিনেশনের আন্ডারে আসে, কারণ আমরা
সিতে নেস্টেড বা লোকাল ফাংশন ডিক্লেয়ার করি না, বা আসলে করা যায় না, বাই ডেফিনেশন করা যায় না। কিছু কিছু পুরোনো কম্পাইলার এটা এই ফিচারটা সাপোর্ট করে, কোনো একটা সময় এটা মানে একটা ডিসপিউট টাইপের ছিল যে এটা দরকার। সো পরবর্তীতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওই কনসেপ্টটাকে ইনলাইন ফাংশন বা আরো ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওর মাধ্যমে মডিফাই করে ফেলা হয়েছে। সো সিতে এখন আর এটা সাপোর্ট করে না। তো আমরা লোকাল ফাংশন কখনো তৈরি করি না। সো যত ফাংশন তৈরি করি সেটা আলটিমেটলি গ্লোবাল। দেন হচ্ছে আমাদের মেইন ফাংশনটা থাকবে, তার নিচে হচ্ছে আমাদের সাবরুটিন থাকবে। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা লজিক্যাল ওয়ার্ডার অফ এ সি প্রোগ্রাম। আমরা যখন প্রোগ্রামটা লিখি তখন এই ওয়ার্ডারেই লিখি, আমরা ইনক্লুডটাকে একদম শেষে বসে লিখি না, মেইন ফাংশনটা একদম শুরুতে লিখি না, বা একটা কি বলে এটাকে ইউজার ডিফাইন্ড ফাংশনকে আমরা এখানে লিখি না। আমরা হচ্ছে এখানে একটা কথা হয়তো বা আপনারা মিস ইন্টারপ্রেট করতে পারেন, এখানে হচ্ছে ফাংশনে শুধু ডিক্লারেশনটা দিব, নট ডেফিনেশন। ডেফিনেশনটা হচ্ছে এখানে থাকবে, মানে মেইনের আগে হচ্ছে ফাংশনের ডিক্লারেশন বা প্রোটোটাইপ আমরা অনেক সময় বলি, তো এই পার্টটা থাকবে, যেটাকে আমরা বলতেছি গ্লোবাল ডিক্লারেশন। তো এই হচ্ছে প্রোগ্রামের সেকশনস। সো এটাও আসতে পারে যে ধরেন কোনটা কারেক্ট অর্ডার একটা সি প্রোগ্রামের। তো মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে আসলে প্রি প্রসেসর, দেন হচ্ছে ডেফিনেশন বা ম্যাক্রো, এটাকে বলতে পারেন ম্যাক্রো ডিফাইন, দেন হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন। গ্লোবালের আগে পরে এটা করা যায়, এটা কোনো সমস্যা নেই। তারপরে মেইন, তারপরে সাব প্রোগ্রাম। এটা হচ্ছে লজিক্যাল একটা বা কনভেনশনাল একটা ওয়ার্ডার। সো এখানে আর তেমন আসলে আলোচনার কিছু নাই, যে জাস্ট একটা সিম্পল প্রোগ্রাম তৈরি করা হয়েছে। আমরা প্রিন্টএফ ফাংশনটা কমনলি ইউজ করি কোনো ফরম্যাটেড টেক্সট প্রিন্ট করার জন্য। এখানে একটা সিম্পল স্ট্রিং প্রিন্ট করা হয়েছে, যে কোনো স্ট্রিং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতে হলে ডাবল কোটেশন দিয়ে লিখতে হয়। তো আমরা শুধুমাত্র একটা স্ট্রিংকে পাস করছি। প্রিন্টএফ ফাংশনটা আরো বিভিন্ন ধরনের ফরম্যাটেড স্ট্রিং বা হচ্ছে উইথ প্যারামিটার পাস করা যায়, সেটা আস্তে আস্তে আমরা দেখব। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু এসকেপ সিকোয়েন্স অথবা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আছে। সো একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। এখানে যদিও দুইটা ক্যারেক্টার আছে, বাট আমরা এটাকে একটা ক্যারেক্টার ধরতেছি। এটা হচ্ছে আমাকে একটা নিউ লাইন প্রিন্ট করে। সো এইখানে গেলে আপনারা হচ্ছে একটা ডেফিনেশন পাবেন, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার গুলা কি কি এবং কোনটার কি কাজ। এটা ছোটখাটো এমসিকিউ হিসেবে বা অনেক সময় ভাইভাতে বা ইন্টারভিউ বোর্ডে আস্ক করতে পারে আপনাকে, দুই একটা এসকেপ সিকোয়েন্সের নাম দিয়ে বললো এটার আসলে কাজটা কি। তো এই কাজগুলো একটু ও, আমার কাছে এখানে প্রোগ্রাম সম্ভবত তৈরি করা নাই, বা আমি আপাতত দেখাচ্ছি না, কিন্তু এটা একটু দেখবেন যে আসলে প্রোগ্রামে যদি এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার গুলা ব্যবহার করা হয় তাহলে আসলে কি ধরনের সিনারিও ঘটে। স্পেশালি ক্যারেজ রিটার্ন এই জিনিসটা একটু দেখতে পারেন যে এটা আসলে কি করে। বাকিগুলা কম বেশি আপনারা জানেন, বা হচ্ছে নামের সাথে অনেক কিছু বোঝা যায় আর কি। কমেন্টে এখানে আলোচনার কিছু নাই, সিঙ্গেল লাইন কমেন্ট ডাবল স্ল্যাশ দিয়ে, মাল্টি লাইন কমেন্ট হচ্ছে স্ল্যাশ স্টার দিয়ে শুরু, আর লাস্ট লাইনে স্টার স্ল্যাশ দিয়ে শেষ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কিওয়ার্ড ডিফাইন করা হয়েছে। এখানে 32টা কিওয়ার্ড ডিফাইন করা হয়েছিল C89 যে ভার্সনটা ছিল সেখানে। পরবর্তীতে এই লিস্টগুলো আপডেট হয়েছে, সেটা আমি একটু পরে আসতেছি। সো এখানে আহ, এই কিওয়ার্ডগুলো মুখস্থ করার কিছু নাই, কিন্তু একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা কিওয়ার্ডের মানেটা আপনার জানা ইম্পর্ট্যান্ট। আপনাকে হয়তো বা এখান থেকে দুই একটা কিওয়ার্ড ধরে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে এই কিওয়ার্ডটার মানে কি। ফর এক্সাম্পল অটো, অটো দিয়ে আসলে কি বোঝায়, এটা আমরা কমনলি ইউজ করি না। রেজিস্টার আপনাকে জিজ্ঞেস করতে পারে, এক্সটার্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে এটার আসলে ইউজ কেসটা কি, কেন আমরা এই জিনিসটা রাখতেছি। একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে সাইজ অফ। সাইজ অফটাকে এখানে কিওয়ার্ড হিসেবে লিস্ট করা হয়েছে, ভবিষ্যতে আমরা যখন ইউজ করবো আমরা এটাকে বলবো একটা অপারেটর। সো এটা একটা স্পেশাল জিনিস আর কি, যে এটা একই সাথে অপারেটর এবং এটাকে অ্যাজ আ কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড হিসাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রেখে দেওয়া হয়েছে। সো এটার ডেফিনেশনটা বা ইউজ কেসটা আমরা অনেক সময় ফাংশনের মতো মনে করি, বাট এটা কিন্তু ফাংশন না। আপনাকে একটা এমসিকিউ মানে ভাইবা জিজ্ঞেস করতে পারে যে সাইজ অফ কি ফাংশন কিনা, বা ফাংশন না কেন। দেন ভোলাটাইল, যে আপনি
ভোলাটাইল দিয়ে কি বোঝায়? ইউনিয়ন আমরা কমনলি ইউজ করি না, ইউনিয়নের কাজ কি? আমি কিছু কোয়েশ্চেন আপনাকে ধরায় দিচ্ছি, সব আমি হয়তো ডিসকাস করতেছি না, ডিসকাস করার প্রয়োজনও নাই। আপনাদেরকে আমি বলছি যে আপনারা এই জিনিসগুলো ইউজ করার জন্য আহ, কি বলে, যে কোনো একটা এআই টুল ইউজ করবেন। তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি একটা। তো আপনারা চাইলে পারপ্লেক্সিটি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডাউনলোড করে ডেস্কটপে ইউজ করলে পরপর 7 দিন আপনি হচ্ছে 1 মাসের জন্য প্রো পাবেন। আপনার 1 মাসই সময় আছে পরীক্ষার জন্য। আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমি রিকমেন্ড করব এই টুলটা ইউজ করেন। এখানে অটো এই জিনিসটা কি, সে ওয়েল অর্গানাইজড একটা ডেফিনেশন আপনাকে দিছে যে আপনি আসলে কখন চাইলে অটো ইউজ করতে পারেন। আমরা আসলে যে কোনো একটা জায়গায় ভ্যারিয়েবলের টাইপ আমি যখন ঠিক শিওর না, তখন আমি অটো স্টোরেজ দিয়ে আসলে কাজটা করতে পারি, কারণ অ্যাট দ্য এন্ড আসলে সবকিছু আমি কি বলে এটাকে বাইনারিতে আসলে স্টোর করি। চাইলে সেটা করা যায়। এটা এক ধরনের স্টোরেজ ক্লাস আর কি। এটা একটু পরে আমার ওখানে মানে স্টোরেজ ক্লাসের কি কি আছে আরো সেগুলো বলা আছে। সো সেগুলো আমি আসবো। দেখেন একটা ভ্যারিয়েবলের টাইপ বা ইয়া হইলে সেটা স্কোপ লাইফ টাইম এই জিনিসগুলা বোঝা লাগে। এখানে দেখেন একটা অটো ভ্যারিয়েবল তৈরি করছে। এটা এখানে অটো সামনে দিছে, চাইলে এটা না দিলেও হইতো। অ্যাকচুয়ালি এই ডেফিনেশনটা অটো এই জিনিসটা একটু ওল্ড ডেফিনেশন। মানে প্রাইমারি যুগে যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে তখন কিছু কিছু কেসে আপনাকে অটো ইউজ করাই লাগতো, কিন্তু বর্তমান সময়ে আপনি অটো ইউজ না করলেও সেটা অটো। এটা একটা স্টোরেজ ক্লাস। চাইলে এরকম প্রত্যেকটা জিনিস একটু বিশেষ করে কিওয়ার্ড গুলা যেগুলো লেস কমনলি ইউজড, আমরা সচরাচর ইউজ করি না, ডেফিনেশন গুলো আমাদের জানা নাই। এই জিনিসগুলো একটু যে কোনো মানে এআই টুল দিয়ে একটু জানার চেষ্টা করেন। এমনিতে গুগল সার্চ করলে বা বই থেকে পড়তেও আসলে অনেক সময় লাগে। ওরা খুব অর্গানাইজড আপনাকে রেজাল্ট এবং হচ্ছে মানে মিনিং ডেফিনেশন প্রোজ অ্যান্ড কনস এক্সারসাইজ এক্সাম্পল এগুলো তৈরি করে দেয়। এবং পারপ্লেক্সিটি ইউজ করলে সুবিধা হচ্ছে যে এখানে আপনার সোর্স গুলা সে বলে দিচ্ছে। আপনি যদি কোনো কিছু না বোঝেন, ক্রস চেক করতে চান, কোনো কিছু ভুল মনে হয়, সেটা আপনি চাইলে সিম্পলি ওইখানে গেলে আরো ওয়েল অর্গানাইজড আর্টিকেল বা টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন। তো ইউ ক্যান ইউজ ইট। যাই হোক, লেস কমনলি ইউজড কিওয়ার্ড গুলো একটু জেনে যাবেন, এগুলা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করেন। আচ্ছা, এখানে আমি কিওয়ার্ড গুলাকে কিছু ক্যাটাগরিতে সাজাইছি। এভাবে আসলে কোথাও সাজানো থাকে না। এটা সাজানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে কোন জিনিসটা কোথায় কাজে লাগে এবং কমনলি মানে একই ক্যাটাগরির জিনিসগুলোকে আসলে একই সাথে বোঝার চেষ্টা করা। যেমন আমরা ডাটা টাইপ হিসেবে জানি ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, বাট ভয়েড ইজ এ ডাটা টাইপ। সো সেটাকে ডাটা টাইপের মধ্যেই চিন্তা করতে পারাটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের কিছু ডাটা টাইপ মডিফায়ার আছে, অর্থাৎ এই প্রত্যেকটা ডাটা টাইপের জন্য কিছু ফিক্সড সাইজ ডিফাইন করা আছে। আমি যদি এটাকে বাড়াইতে কমাইতে চাই তাহলে আমি এই মডিফায়ার গুলা ইউজ করব। আমি যদি ইউজার ডিফাইন ডাটা টাইপ তৈরি করতে চাই আমি এই দুইটা কিওয়ার্ড ইউজ করব। ভ্যারিয়েবল রিলেটেড বা স্টোরেজ ক্লাস রিলেটেড, যেটা একটু আগে ওরা ডিফাইন করছে, কিছু জিনিস আছে এখানে। তো এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে তাহলে আপনারা দেখতে পারেন। বাকি এগুলো আপনারা হয়তো বা জানেন। গো টু এই জিনিসটা এখনো আছে, কিন্তু এটা নট রিকমেন্ডেড বা এটা কাইন্ড অফ একটা অবসলিউট কিওয়ার্ড আর কি। এটা আমরা এখন আর ইউজ করি না, নট রিকমেন্ডেড। কারণ হচ্ছে লং কোড যখন লেখা হয় তখন গো টুটা অনেক সময় সাকসেসফুলি কাজ করতে পারে না। একদম প্রাথমিক যুগে যখন প্রোগ্রাম ছিল তখন গো টু প্রচুর ইউজ করা হইতো, কারণ হচ্ছে তখন প্রোগ্রামগুলো খুবই ছোট ছোট ছিল। তখন সুইটেবল ছিল গো টুটা ইউজ করা, প্রোগ্রামের এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে জাম্প করা যেত। বাট এখন আমরা সেটা করি না, আমরা প্রয়োজন হলে ফাংশন ইউজ করি বা পোর্টেবিলিটির দিকে আমরা যাচ্ছি আর কি। স্ট্রাকচারের মতো ইউনিয়ন আছে, স্ট্রাকচার ভার্সেস ইউনিয়ন এই জিনিসটা আপনি একটু দেখে নিতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। আমি জাস্ট আপনাদেরকে একটু এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সার্চ করলাম। আসলে সবকিছু তো হয়তো বা আমি এখানে সার্চ করে এক্সপ্লেইন করতে অনেক সময় লাগবে, এগুলো একটু নিজেরা এক্সপ্লোর করবেন।
আমি জাস্ট ইম্পর্টেন্সটা বুঝিয়ে দিচ্ছি, বা কোন জিনিসটা কোথায় আসতে পারে সেটা একটু ডিসক্রাইব করার চেষ্টা করতেছি। সো মূল পার্থক্যটা হচ্ছে এদের মেমোরি অ্যালোকেশনে, যে স্ট্রাকচারের ইচ মেম্বার হ্যাজ ইটস ওন ইউনিক মেমোরি লোকেশন, আর ইউনিয়নের ক্ষেত্রে এরা সেম মেমোরি লোকেশন অ্যাক্সেস করে। অর্থাৎ আমি যদি পাঁচটা, মানে একটা ইউনিয়ন ডেটা টাইপ যদি আমি বলি, এটাকে স্ট্রাকচারকেও আমি একটা ডেটা টাইপ বলতেছি, ফর এক্সাম্পল আমি পাঁচটা ভ্যারিয়েবল তৈরি করলাম কোনো একটা স্ট্রাকচারের, পাঁচটা ভ্যারিয়েবল তৈরি করলাম কোনো একটা ইউনিয়নের। সো স্ট্রাকচারটা হচ্ছে পাঁচটা আলাদা আলাদা মেমোরিতে জায়গা নিবে, কিন্তু ইউনিয়নে সেম মেমোরি লোকেশনে জায়গা নিবে। সো বোঝা যাচ্ছে পাঁচটা ভ্যারিয়েবলের কোনো একটাই যদি আমি একটা ভ্যালু বসাই, অন্য আরেকটা ভ্যারিয়েবল দিয়ে আমি সেই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবো। সো কোয়েশ্চেন হলো তাহলে এইটা নেসেসিটিটা কি, সেটা একটু সার্চ করবেন। আমার মনে হয় পাবেন, এই যে হোয়েন টু ইউজ, কেন আমি আসলে এটা ইউজ করব। সো ইউজ কেস অবশ্যই আছে, সব জিনিসই আসলে কম বেশি লাগে। সো শেয়ার্ড মেমোরি বা শেয়ার্ড ভ্যালু ওভার দ্য প্রোগ্রাম ব্যবহার করার জন্য আমরা আসলে এই জিনিসটা ব্যবহার করি। এরকম কাছাকাছি একটা জিনিস হচ্ছে এক্সটার্ন, মানে ঠিক কাছাকাছি না, মানে শেয়ার্ড কনসেপ্টটার জন্য মাল্টিপল ফাইলে ভ্যারিয়েবল শেয়ার করার জন্য হচ্ছে এক্সটার্ন ব্যবহার করা হয়েছে, এগুলো একটু দেখবেন। আচ্ছা, আমি প্রথমে যে 32টা কিওয়ার্ড দেখালাম, এই জিনিসগুলো হচ্ছে C89-এ হয়। সো আমাদেরকে যখন একাডেমিতে পড়ায় বা কোনো একটা বই আমরা পড়ি, আমরা 32টা কিওয়ার্ড সম্পর্কেই জানি। আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নট লিমিটেড টু এই 32 কিওয়ার্ডস। ওভার দ্য টাইম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ভার্সন বা স্ট্যান্ডার্ড রিলিজ হয়েছে, এএনএসআই, তারপরে হচ্ছে আইএসও, এখন নতুন নতুন ভার্সন আছে, সেখানে নতুন নতুন কিওয়ার্ড অ্যাড হয়েছে। ফর এক্সাম্পল, আমরা চাইলে বুলিয়ান ইউজ করতে পারি, মানে বুলিয়ান অ্যাজ এ ডেটা টাইপ, কমপ্লেক্স অ্যাজ এ ডেটা টাইপ, ইমাজিনারি নাম্বার অ্যাজ এ ডেটা টাইপ আমরা ইউজ করতে পারি। আরো ইনলাইন রেস্ট্রিক্ট এসব আছে। C11-এ অনেক কিছু নতুন অ্যাড করা হয়েছে, যদিও এগুলো আমরা খুব একটা ইউজ করি না। দেন হচ্ছে C23, এটা আমি যদি এখানে আপকামিং লিখে রাখছি, এটা অলরেডি রিলিজ হয়ে গেছে আর কি, আমার আর্টিকেলটা আরো পুরনো। সো এখানে নতুন নতুন অনেক ডেটা টাইপ তৈরি করা হয়েছে। ফর এক্সাম্পল, সিতে আমরা ট্রু ফলস লিখতে পারতাম না, এটা হয়তো বা আপনাদের অনেকের অনেক দিনের রাখে, কিন্তু হচ্ছে এখন আমরা সিতে ট্রু ফলস এইভাবে লোয়ার কেসে লিখতে পারবো। তো টাইপ অফ কোন একটা ভ্যারিয়েবলের টাইপ কি সেটা আমরা বের করতে পারবো। এছাড়াও ডেসিমেল নাম্বারের বিভিন্ন ভার্সন আমরা ইউজ করতে পারবো। এইটার আরো ডেফিনেশন আছে, মানে কিওয়ার্ড বাদ দিয়েও অন্য কিছু ডেফিনেশন আছে, সেখানে আমরা আসলে এক্সপ্লিসিটলি সাইজ ডিফাইন করে দিতে পারি যে আমি কতটুকু সাইজে মেমোরি অ্যালোকেট করব। এটা আমরা একটু পরে আসতেছি, এটা এখানে লাগবে না। এবার আমরা চলে যাই নেক্সট আলোচনায়, সেটা হচ্ছে যে ডেটা টাইপ। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, তার মধ্যে একদম কামস উইথ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। সেটা হচ্ছে পাঁচটা: ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, ভয়েড। তো ইন্টিজার দিয়ে আমরা পূর্ণ সংখ্যা স্টোর করি, এবং পূর্ণ সংখ্যার যে ক্যালকুলেশন সেটা ইউজ করি। সো পূর্ণ সংখ্যা ক্যালকুলেট করার জন্য আমাদের সিপিইউতে একটা ইন্টিজার, আহ এটাকে কি বলে, ইন্টিজার ইউনিট থাকে, মাঝখানে একটা কি যেন টার্ম আছে, মানে যেখানে হচ্ছে ইন্টিজার সামেশন, তারপরে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এক্সঅর, এক্সনর, মানে যত লজিক্যাল ডিসিশন আছে সেগুলো করা যায়। দেন হচ্ছে ফ্লোট। ফ্লোটের জন্য হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ইউনিট আছে, সেখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে প্রসেস করা যায়। ফ্লোটিং পয়েন্ট নাম্বার প্রসেস করা ডিফারেন্টলি হয়, ইন্টিজারের মতো করে করা যায় না। ইনফ্যাক্ট ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোরেজ পদ্ধতিও আলাদা, এটা আমরা দেখবো একটু পরেই। সো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মানে ফ্র্যাকশনাল নাম্বারের হচ্ছে, বা এটাকে আমরা ডেসিমেল নাম্বার বলি। সো ডেসিমেল নাম্বার রাখার জন্য প্রিমিটিভ বা বিল্ট ইন দুইটা ডাটা টাইপ দেয়া আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল। ক্যারেক্টার রাখার জন্য ক্যারেক্টার। আর কোনো জায়গায় যদি এমন কিছু মিন করা লাগে যে এখান থেকে কোনো ডেটা প্রডিউস হবে না, তো সেক্ষেত্রে আমরা ভয়েড টাইপের একটা ডেটা টাইপ তৈরি করি। এটার ইউজ কেস আছে। সো আপনাকে এটা একটা কোশ্চেন আস্ক করতে পারে যে হোয়াট আর দ্য ইউজ কেসেস অফ ভয়েড, বা কোনটা ভয়েডের ইউজ কেস না, এরকম দিয়ে আপনাকে চারটা কোশ্চেন দিল, তিনটা কোশ্চেন দিল ভ্যালিড অপশন, আর একটা হচ্ছে ইনভ্যালিড। সো ভ্যালিড কি কি হইতে পারে, যে আমরা ভয়েড ইউজ করি ফাংশনের রিটার্ন টাইপ হিসাবে, ফাংশনের আর্গুমেন্ট হিসাবে, অর্থাৎ প্যারামিটার হিসাবে ফাংশনের কাছে আমি ভয়েড পাস করতে পারি, যেটা মিন করতেছে আসলে কিছু পাঠায়নি। একইভাবে আমরা ফাংশনের এখানে প্যারামিটার, আসলে কথাটা লেখা উচিত ছিল, তো প্যারামিটার
লিস্ট যেটা থাকে সেখানে হচ্ছে আমরা এটাকে এই তারপরে হচ্ছে পয়েন্টার ইন ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে আমরা এই ভয়েড টাইপটা পাই, যে আমরা এখন একটা পয়েন্টার ডিক্লেয়ার করব, আমি জানি না এই পয়েন্টারের ভিতরে আমি কোন ধরনের ডেটা টাইপ স্টোর করব, তো সেক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা ইউজ করতে পারি, মানে ভয়েড ইউজ করতে পারি। ইনফ্যাক্ট মেমোরি অ্যালোকেশন করার জন্য যেই ফাংশনটা আছে সেটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন, মানে এম অ্যালক বা সি অ্যালক, রি অ্যালক, এই তিনটা ফাংশন, এরা তিনটা ফাংশনই আমাদেরকে যেই ডেটাটা রিটার্ন করে সেটা হচ্ছে একটা অ্যাড্রেস উইদাউট এনি টাইপ। সো ওইটাকে আমরা বলি ভয়েড পয়েন্টার অ্যাড্রেস, বা একটা ভয়েড পয়েন্টার আমাদেরকে রিটার্ন করে। সো ভয়েডের একটা ইম্পর্টেন্স আছে। নেক্সট হচ্ছে ডিরাইভ ডাটা টাইপ। এই প্রিমিটিভ ডাটা টাইপ গুলাকে ব্যবহার করেই আসলে ডিরাইভ ডাটা টাইপ তৈরি করা হয়। ফর এক্সাম্পল অ্যারে, সো আমি যদি কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করি, আমি আইদার সেটাকে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার এর মধ্যেই কিছু একটা করব। এই ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টারের সাথে আমরা একটু আগে একটা জিনিস আলোচনা করে আসছি, যে আমাদের ডাটা টাইপ মডিফায়ার আছে, শর্ট, লং, এই জিনিসগুলো। সো আমি চাইলে সেগুলো এটার সামনে পেছনে অ্যাড করতে পারবো, সেটা কোনো সমস্যা নেই। বাট সেগুলো অ্যাড করে আমি ডিরাইভ করব, আমি অ্যারে বানাইলাম, আমি পয়েন্টার বানাইলাম। তো এখানে একটু আপনি মনে করতে পারেন যে ফাংশনকে কেন ডিরাইভ ডাটা টাইপ বলা হচ্ছে। তো আপনি যদি একটা ফাংশনের চেহারা দেখেন, যে কোনো একটা ফাংশন, মেইন ইটসেলফ একটা ফাংশন, দেখেন আমি একটা ক্যারেক্টার যখন ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল এরকম ইন্টিজার এ আর ইন্টিজার এক্স, তো এইটা একটা ভ্যারিয়েবল আমি ডিফাইন করতেছি, এখানে আসলে এক্স্যাক্টলি তাই আমি লিখছি। ওর শুধু কিছু এক্সটেনশন আছে, যেরকম এইখানে এই ভ্যারিয়েবলের কিছু এক্সটেনশন আছে, অথবা এই ভ্যারিয়েবলটাতে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি এখানে এরকম করে 1 2 3। সো মানে যে কোনো কিছুকে আসলে এক্সটেন্ড করে আরো ডিফারেন্ট ফর্ম তৈরি করা যায়। সো এখানে আসলে সেই রকমই একটা ঘটনা, যে আমি আসলে ইন্টিজার মেইন, আমি যদি আরেকটা ফাংশন লিখি সেটা মেবি ফ্লোট মেইন হবে, মানে ধরেন এডিশন, আরেকটা হয়তো বা আমার ডাবল কিছু একটা হবে, কোনোটা একটা ক্যারেক্টার হবে, কোনো একটা পয়েন্টার রিটার্ন করবে। সো আলটিমেটলি এই জিনিসগুলো হচ্ছে ডিরাইভ একটা ডেটা টাইপ ডিনোট করে একটা ফাংশন। ইনফ্যাক্ট আমরা সবাই হয়তো বা পয়েন্টার কনসেপ্টের কথা জানি, যে প্রত্যেকটা ভ্যারিয়েবলের একটা অ্যাড্রেস থাকে, সো সেটাকে চাইলে একটা পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করা যায়। একইভাবে প্রত্যেকটা ফাংশনেরও একটা অ্যাড্রেস থাকে, সো সেই অ্যাড্রেসটা দিয়ে ওই ফাংশনটাকে চাইলে অ্যাক্সেস করা যায়। দেন হচ্ছে স্ট্রাকচার। সো স্ট্রাকচার হচ্ছে আমি একটা নতুন ডেটা টাইপ বানানোর জন্য ব্যবহার করি, ইউনিয়নও সেম। সো কিন্তু ভেতরে কি থাকবে, ভেতরে আলটিমেটলি এই চারটা জিনিসই থাকবে। এই চারটা জিনিস ছাড়া এবং এদের যে বিভিন্ন মডিফায়ারের ভার্সন হইতে পারে, সেটা ছাড়া আমি নতুন কিছু বানাইতে পারবো না সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ইনফ্যাক্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা বানাইতে পারবো না। অ্যাট দ্য এন্ড এই চারটা জিনিস থাকবে। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ আছে, যে ইনুমারেশন এবং টাইপ ডেফ, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, বিশেষ করে ইনুমারেশন নিয়ে। টাইপ ডেফও আমাদের লাগবে, স্ট্রাকচার নিয়ে যখন কথা বলবো তখন এটা আসবে। আরো আদার্স কিছু ডেটা টাইপ আছে যেগুলো হচ্ছে নতুন যে ভার্সনগুলো একটু আগে বললাম সেখানে আছে। ফর এক্সাম্পল বিভিন্ন জায়গায় আমরা সাইজ ব্যবহার করি, একটা ফাইলের সাইজ হইতে পারে, একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপের সাইজ হইতে পারে। সো এই জিনিসগুলো আমরা সাইজটি রাখি, আসলে এটার ভিতরে এট দ্য এন্ড একটা ইন্টিজার নাম্বারই থাকে। দেন হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ আছে, দুইটা ফরম্যাটে হইতে পারে, একটা হইতে পারে আন্ডারস্কোর বড় হাতের বি দিয়ে বুল, আর একটা হচ্ছে লোয়ার কেস বুল। এটা যদি ইউজ করি এটার জন্য আমার লাইব্রেরি ইউজ করতে হবে, এটা যদি ইউজ করি এটার জন্য লাইব্রেরি ইউজ করতে হবে না, কারণ এটা কামস উইথ দ্য ল্যাঙ্গুয়েজ। তো এটার ভিতরে, বুলের ভিতরে চাইলে ট্রু ফলস আগে ইউজ করা যেত, এখনো আমরা মানে ট্রু ফলস ইউজ করতে পারবো। সো এইগুলো হচ্ছে ডিফাইন করা হয়েছে থ্রু একটা ম্যাক্রো, আমরা একটু আগে ম্যাক্রোর কথা বলছি। সো এই জিনিসটা আসলে এই লাইব্রেরির ভিতরে অ্যাজ এ ম্যাক্রো এই টার্মগুলো ডিফাইন করা হয়েছে। সো একটু আগে আমি একটা কথা বলছি যে C23-তে এই ট্রু ফলস নতুন করে অ্যাড করা হয়েছে, সেই ট্রু ফলস কিন্তু আর ম্যাক্রো না, ওইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনে চলে আসছে। ফাইল ইউজ করতে হলে আমাদের ফাইল ইউজ করতে হবে, আরো ফাইলের ফাইল পজ আন্ডারস্কোর টি এরকম একটা টাইপ আছে। টাইম রিলেটেড কাজ করার জন্য আমরা ক্লক, টাইম, তারপরে স্টার্ট টিএম, এরকম কিছু জিনিস আমরা ইউজ করতে পারি। সো এইগুলা আমি হয়তো বা খুব বেশি এক্সপ্লোর করব না, বা এগুলা খুবই রেয়ারলি ইউজড। তারপরে আমি জাস্ট একটু ইন্ট্রোডিউস করায় দিলাম। আপনি কোনো একটা জায়গায় হুট করে যদি একটা কিছু দেখেন, ওইরকম একটা কিছু যে থাকা পসিবল, ওটা যাতে একটু মাথায় থাকে। তারপর হচ্ছে ইউনিকোড ক্যারেক্টার রাখার জন্য আমরা ক্যারেক্টার নর্মালি তো 8 বিট, আমরা 16 বিট বা 32 বিট ক্যারেক্টার রাখতে পারি। ফর এক্সাম্পল আমি যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বাংলা প্রসেসিং করতে চাই, তাহলে আমাকে ইউনিকোড UTF-8 লাগবে। সো এইরকম আর কি। সো আমাকে আরো বড় যেই মানে ক্যারেক্টার সেট, ধরেন চাইনিজ,
জাপানিজ, ওদের ক্যারেক্টার সেটটা অনেক বড়, সো ওদেরটা 8-এ হয়তো বা হবে না। তো তখন আপনার UTF-16 বা 32 লাগবে। সো ওগুলোকে এক্সপ্লিসিটলি ডিফাইন করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন, কারণ ক্যারেক্টারকে বাড়ানো কমানো যায় না। একটু আগে আমি যেটা বলছি, ইন্টিজার ফ্লোট ডাবলের জন্য সেটা প্রযোজ্য। আমি এটাকে শর্ট করতে পারবো, লং করতে পারবো। ফ্লোটকে আমি শর্ট করতে পারবো, ডাবলকে লং করতে পারবো। বাট ক্যারেক্টারকে শর্টও করতে পারবো না, লংও করতে পারবো না। শর্ট আসলে পসিবল না, 1 বাইটের নিচে ইউনিট হয় না। কিন্তু আমি যদি বাড়াইতে চাই, ইউনিকোড রাখতে চাই, তাহলে কি করব? তাহলে এই 16-32 ইউজ করবো। ফিক্সড উইথের যদি ডাটা টাইপ রাখতে চাই, যে আমি যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্টিজার ইউজ করতেছি, সেটা বেসড অন মেশিন 4 বাইট হইতে পারে, 2 বাইট হইতে পারে। ইনফ্যাক্ট প্রিভিয়াস জেনারেশন কম্পিউটারের মধ্যে 1 বাইটও ছিল ইন্টিজার। তো কোয়েশ্চেন হইলো, আমি বুঝবো কিভাবে? বা আমি বুঝে তো লাভ নাই, রান টাইমে আমি সেটাকে ম্যানেজ করতে পারবো না হয়তো বা। তাহলে আমাকে আগে থেকেই ইরেসপেক্টিভ অফ আমার সিস্টেম আর্কিটেকচার বা মেশিনের মানে কনফিগারেশন, আমি চাচ্ছি আমার 16 বিটি অ্যালোকেট করা হোক, 32 বিটি অ্যালোকেট করা হোক, 8 বিটি অ্যালোকেট করা হোক। তাহলে আমি এই ধরনের একদম ফিক্সড উইথ ডাটা টাইপ দিয়ে আমি ব্যবহার করব। সেটার জন্য stdint একটা হেডার ফাইল তৈরি করা হয়েছে। তো এরকম বেশ কিছু জিনিস আছে। সো মানে আমি আপনাদেরকে জাস্ট এগুলো ইন্ট্রোডিউস করাচ্ছি, এগুলো হয়তো অনেক সময় পরীক্ষায় আসতে পারে, নাও আসতে পারে, বাট মূলত আসলে এরকম কিছু জিনিস আছে, এটা হচ্ছে কথা। ফ্লোটের জন্য হচ্ছে ফ্লোট টি আছে, বাট এটার আসলে তেমন কোনো লাভ নেই, এটা জাস্ট একটা এলিয়াস। কিছু আমাদের ডিভিশন বা রিমাইন্ডার বের করার ফাংশন আছে, চাইলে এগুলা ইউজ করা যেতে পারে। নেক্সট হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য ডাটা টাইপ লিখি, ভ্যারিয়েবলের একটা নাম দেই, সিম্পল কথা। ভ্যারিয়েবলকে অ্যাসাইন করার জন্য আমরা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করি, ইকুয়াল। আমি একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি, ভ্যালুটা অ্যাসাইন করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে আমি যেই টাইপের ডাটা টাইপ ডিক্লেয়ার করছি সেই টাইপের ভ্যালু অ্যাসাইন করতে হবে। হোয়ার ইন্টিজার এবং ক্যারেক্টার একই জিনিস, অর্থাৎ ইন্টিজারও বিহাইন্ড দ্য সিন বাইনারিতে কনভার্ট হয়, ক্যারেক্টারও বিহাইন্ড দ্য সিন বাইনারিতেই কনভার্ট হয়। সো দুইটা জিনিস আলটিমেটলি মেমোরিতে একইভাবে থাকে। তো আমি যদি একটা ইন্টিজার লিখে এখানে =10 অ্যাসাইন করি, কোনো প্রবলেম নেই, তো সেটা কাজ করবে। কিন্তু আমি যদি ফ্লোটের জন্য করি, তখন আমি 10 অ্যাসাইন করলে কোনো সমস্যা নেই, সেটা 10.0 হিসেবে থাকবে। বাট আমি ইন্টিজারের ভিতরে যদি 10.5 রাখতে চাই, সেটা ম্যাচ করবে। আমরা যদি প্রিন্ট করতে চাই, ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব। ইন্টিজার প্রিন্ট করার জন্য অনেকগুলো ফরম্যাট স্পেসিফায়ার আছে। একটা হচ্ছে %d, যেটা হচ্ছে ডেসিমেল নোটেশন বা দশমিক সংখ্যা পদ্ধতিতে সেটাকে প্রিন্ট করে দেখাবে। আমি যদি হেক্সাডেসিমেল বা অক্টালে চাই, ডট মানে এখানে ও অথবা এক্স দিতে পারবো। হেক্সাডেসিমেলের জন্য দুইটা পসিবল, একটা আপার কেস এক্স, একটা লোয়ার কেস এক্স। সো এই জিনিসগুলো আপনার বিভিন্ন জায়গায় আউটপুটে দিতে পারে। ইনফ্যাক্ট আপনার এই যে কনভার্সন, 10-এর হেক্সাডেসিমেল হচ্ছে আপার কেস অথবা লোয়ার কেস এরকম আপনাকে দিতে পারে এক্সাম্পল হিসাবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি কোনো একটা ভ্যারিয়েবলকে ডিফাইন করা হয়, মানে ডিক্লেয়ার করা হয়, কিন্তু তার কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, তাহলে সেটার ভিতরে একটা গার্বেজ ভ্যালু থাকতে পারে। বাট এই ডেফিনেশনটা অলওয়েজ ট্রু না। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই। তো এখানে একটা গার্বেজ ভ্যালু আছে এর ভিতরে। বাট আমি যদি এটাকে লোকাল ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার না করে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি, তাহলে আমি পাবো 0। আমি যদি একটা ফাংশন ডিক্লেয়ার করি, এবং এই ফাংশনের ভিতরে এই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করি, এটা যেহেতু এই ফাংশনের লোকাল, আমি তো আর বাইরে থেকে করতে পারবো না। তো আমি এই ফাংশনের ভিতরে গিয়ে এটাকে অ্যাক্সেস করলাম এবং এই ফাংশনটাকে এখান থেকে কল করলাম। এটা যেহেতু একটা ফাংশন তৈরি করছে, এটাকে একটু এখানে প্রোটোটাইপিং বা ডিক্লেয়ার করে দিলাম। তো এটা একটু কনফিউজিং মনে হইতে পারে এইটা। সো এইটা হচ্ছে আমাদের 0 আসতেছে। তার মানে আমরা দুইটা এক্সাম্পল দেখলাম, একটা হচ্ছে লোকাল যে কোনো ভ্যারিয়েবল, আমি যদি এটাকে স্ট্যাটিক ইন্টিজার না রেখে শুধু ইন্টিজার এক্স রাখি, মানে এটা একটা লোকাল ভ্যারিয়েবল, আমি যদি এটাকে প্রিন্ট করি, একটা গার্বেজ ভ্যালু আসতেছে। গার্বেজ ভ্যালুটা ওভার দ্য টাইম চেঞ্জ হইতে পারে, দেখেন প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে। সো এটা একটা মেকানিজম আছে যে এটা আসলে আহ, মানে, আচ্ছা ওইটা একটু বড় আলোচনা, আমি ওখানে না যাই। বাট হচ্ছে যে এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে প্রতিবার।
এখন কোইন্সিডেন্টালি আগের ভ্যালুটাও আসতে পারে, সেটা কোনো সমস্যা নেই। বাট যখনই আমি এটাকে স্ট্যাটিক ডিক্লেয়ার করলাম স্ট্যাটিক ভ্যারিয়েবলের জন্য, সেটা আমি ডিক্লেয়ার করছি, অ্যাসাইন করি নাই, মানে ইনিশিয়ালাইজ করি নাই, বাট আমার কম্পাইলার সেটাকে ইনিশিয়ালাইজ করছে 0। আমি একটা গ্লোবাল ভ্যারিয়েবল রাখছি, গ্লোবাল ভ্যারিয়েবলটাকে আমি ইনিশিয়ালাইজ করি নাই, আনইনিশিয়ালাইজড গ্লোবাল ভ্যারিয়েবল, বাট সেটার ভ্যালুটা কম্পাইলার 0 ইনিশিয়ালাইজ করছে। সো আমি যদি এখানে ইনিশিয়ালাইজ করে দিতাম, তাহলে এটা হচ্ছে একটা ইনিশিয়ালাইজড গ্লোবাল ভ্যারিয়েবল। তো গ্লোবাল এবং স্ট্যাটিক ভ্যারিয়েবল গুলোকে আমরা ইনিশিয়ালাইজড এবং আনইনিশিয়ালাইজড এরকম দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সো এনি কাইন্ড অফ গ্লোবাল জিনিস সেটা হচ্ছে এরকম 0-তে কনভার্ট হবে। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় অ্যারে তৈরি করা লাগে, এখানে দেই 10, এটা আপাতত বাদ দেই। ফর I equal 0, I less than 10, I plus plus, x I। আমি আনইনিশিয়ালাইজড একটা গ্লোবাল অ্যারে ডিক্লেয়ার করছি, আমি জানতে চাচ্ছি আসলে প্রত্যেকটা ভ্যালুতে আসলে কি কি আছে। ইন্টিজার I। তো এখানে এই প্রথমটা আমি একটু মুছে দিই, মানে কনফিউজিং হবে। তো 10টা 0 প্রিন্ট হয়েছে। তো আমি চাইলে এখানে একটা কাউন্ট দিতে পারি, পার্সেন্টেজ টি, এটা হচ্ছে আই এর ভ্যালুটা আমি বলে দিলাম। তো আরেকটু ক্লিয়ার হবে। আহ, আচ্ছা, আমি হচ্ছে ডাবল কোশ্চেনটা মুছে দিচ্ছিলাম। তো এইখানে হচ্ছে দেখেন প্রত্যেকটা ইন্ডেক্সে 0-ই আছে। আমি তো ইনিশিয়ালাইজ করি নাই, 0 আসলো থেকে কম্পাইলার অটোমেটিক ইনিশিয়ালাইজ করছে। আনইনিশিয়ালাইজ গ্লোবাল ভ্যারিয়েবল এবং স্ট্যাটিক ভ্যারিয়েবলকে 0 ইনিশিয়ালাইজ করা হয়। এছাড়া যে কোনো লোকাল ভ্যারিয়েবল হচ্ছে গার্বেজ। তো বেটার হচ্ছে আমার যদি দরকার হয় ইনিশিয়ালাইজ করে নিব। ডিফারেন্ট ডাটা টাইপ আমি একইভাবে ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে এক একটা ভ্যারিয়েবল আসলে কম্পিউটারের একটা মেমোরি লোকেশনে থাকে। তো সেই মেমোরিটা কত সেটা যদি আমি জানতে চাই, তো এখানে একটা ভ্যারিয়েবল আছে এ, তার ভ্যালু হচ্ছে 0, আমি সেট করছি। এখানে আমি তার অ্যাড্রেসটাকে ডেসিমেলে দেখতে চাচ্ছি। ডেসিমেলে কেন দেখতেছি, আমরা ডেসিমেল নাম্বারটা বুঝতে সহজ সুবিধা এই জন্য, বাট অ্যাকচুয়ালি পয়েন্টার দেখার বা অ্যাড্রেস দেখার নিয়ম হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বারে দেখা, এবং পুরো প্রসেসটা হেক্সাডেসিমেলেই হয়, বা হিসাব নিকাশগুলো হেক্সাডেসিমেলে ভিজুয়ালাইজ করা হয় আর কি। তো যাই হোক, সো আমি অ্যাড্রেসটা দেখার জন্য কি ইউজ করব, আমি ইউজ করব হচ্ছে পার্সেন্টেজ পি। পি দিয়ে আমরা পয়েন্টার মনে রাখতে পারি। আর এখানে দেখেন আমি লিখছি ডেসিমেল দেখার জন্য LLD। ডেসিমেলটা আমি ডি দিয়েও দেখতে পারতাম, বাট ডি দিয়ে দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ দেখেন এইখানে একটা ভ্যালু আসছে, বাট এটা কিন্তু কারেক্ট ভ্যালু না। অ্যাকচুয়াল ভ্যালুটা এটা নিয়ে কোনো দ্বিধা নাই, কারণ এটা এখান থেকে পি দিয়ে আমরা দেখছি। সেটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালুকে এইটা, আপনি যদি এটা টেস্ট করে দেখেন আপনি দেখবেন যে এটা না। কেন না? কারণ এই নাম্বারটা ইটসেলফ দেখেন অনেক বড়। কত বড়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ক্যারেক্টার আছে। প্রত্যেকটা ক্যারেক্টার হেক্সাডেসিমেলে 4 বাইট লাগে, তাহলে 4 12 48 বিট তার লাগে। পার্সেন্টেজ ডি মানে হচ্ছে শুধু ইন্টিজার, 4 বাইট। 4 বাইট মানে হচ্ছে 64। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই নাম্বারটা আর এই নাম্বারটা কি সেম কিনা আমি আগে আরেকবার একটু দেখে নিই। ABFC। আচ্ছা, এখন দেখেন ইন্টারেস্টিং একটা এক্সাম্পল আসছে, সেটা হচ্ছে নেগেটিভ একটা নাম্বার আসছে। কেন? অ্যাড্রেস তো কখনো নেগেটিভ হইতে পারে না, অ্যাড্রেস অলওয়েজ পজিটিভ। তাহলে এখানে কেন নেগেটিভ আসলো? কারণ সে ওভারফ্লো হয়ে গেছে। এখানে আরেকবার একটু আমি হিসাব করি, আমি মনে হয় হিসাবটা ভুল করছি। এটা হচ্ছে 4 12 48 বিট। আর ইয়ে হচ্ছে 4 বাইট × 8, 4 8 32। হ্যাঁ ঠিক আছে, আমি 64 চিন্তা করতেছিলাম। সো ইন্টিজার মানে হচ্ছে 32 বিট। তো একটা 48 বিটের নাম্বার, এই নাম্বারটা অ্যাকচুয়ালি 48 বিটের। বাকি অবশ্যই সামনে আরো বিট আছে, কিন্তু হচ্ছে নাম্বারটা রাখতে মিনিমাম 48টা বিট লাগে। সেই নাম্বারটাকে আমি যদি 32টা বিটে রিপ্রেজেন্ট করতে চাই, নিশ্চয়ই সেটা করা যাবে না, ওভারফ্লো হবে।
সো ওভারফ্লো হয়ে ওই প্রথম বিটটা 1 চলে আসছে, মানে 31 নাম্বার বিট, 0 থেকে আমরা বিট হিসাব করি। সো 31 নাম্বার বিটটা বা যেটাকে আমরা এমএসবি বলি সেটা হচ্ছে 1 চলে আসছে, সো এই কারণে এখানে নেগেটিভ দেখাচ্ছে আর কি। সো আসলে আপনি যখন অ্যাড্রেস দেখবেন, এগুলা ছোট ছোট মানে ভুল আর কি। সো আপনাকে এলএলডি দিয়ে দেখতে হবে যদি ডেসিমেলে দেখতে চান, আদারওয়াইজ হচ্ছে এটা দেখবেন। সহজ একটা কথা হচ্ছে যে আমাদের কারেন্ট যে কম্পিউটিং সিস্টেম, আমরা হচ্ছে এখানে 64 বিট মেমোরি অ্যাড্রেস ইউজ করি। 64 বিটে আসলে হিউজ নাম্বার অফ ডেটাকে রিপ্রেজেন্ট করা পসিবল। আপনি চাইলে 2 টু দি পাওয়ার 64 এই সংখ্যাটা কত এটা দেখে নিতে পারেন। সো অনেকের কাছে মনে হইতে পারে যে 64 বিটে কি আসলে অ্যাড্রেস স্পেসকে রিপ্রেজেন্ট করা সম্ভব? আসলে সম্ভব। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 19। সো অনেকগুলো অ্যাড্রেসকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। হোয়ারেজ এই জিনিসটাই যদি 8 বিটে হইতো অ্যাড্রেস স্পেস, তাহলে মাত্র 256টা অ্যাড্রেস রাখা পসিবল ছিল। 16 বিটে যদি হইতো তাহলে খুব বেশি না, 65,000 অ্যাড্রেস রাখা পসিবল হইতো। তো আমাদের হচ্ছে আসলে দুইটা সিস্টেম আমরা ইউজ করি। একটা হচ্ছে 32 বিট। 32 বিটে যেই নাম্বারটা আসে খুব বেশি বড় নাম্বার না, আপনারা হয়তো বা জানেন যে আগে আমরা 32 বিট অপারেটিং সিস্টেম ইউজ করতাম, তখন কিন্তু 32 বিট হচ্ছে অ্যাড্রেস স্পেস ছিল। এখন আমরা 64 বিট অপারেটিং সিস্টেম ইউজ করি। সো অ্যাড্রেস স্পেসটা হচ্ছে 64 বিট, তার মানে অ্যাড্রেসটা রাখার জন্য 64 বিট লাগবে। সো 64 বিটের নাম্বারকে ডেসিমেলে দেখাইতে হলে এলএলডি ইউজ করতে হবে। এটা আমি একটু ডিসকাস করলাম কারণ আমরা যখন পয়েন্টার নিয়ে ডিসকাস করব এই জিনিসটা বারবার ফেরত আসবে এবং ভালো করে এটা বুঝতে হবে। আচ্ছা, সো আমরা যখন একটা ভ্যারিয়েবলের ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নেই, তখন আসলে ভ্যালুটা ভ্যারিয়েবলের মধ্যে রাখা হয় না, ভ্যালুটা রাখা হয় অ্যাড্রেসের মধ্যে। সো আমাদের স্ক্যানএফ যখন আমরা দিব তখন অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসের জন্য আমি মনে হয় এটা মিস করছি যে অ্যাস্টেরিক্স, অ্যাস্টেরিক্স বলি আমরা, অ্যাস্টেরিক্স সিম্বলটা দিয়ে ভ্যারিয়েবলের নাম দিলে, মানে এটা হচ্ছে সিম্বল বা অপারেটর চিন্তা করতে পারেন, এটা দিয়ে হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস ডিনোট করে। সো আমাকে স্ক্যান করার সময় তার অ্যাড্রেসটা বলে দিতে হয় বা মেমোরিটা বলে দিতে হয় এই কারণে। আমরা চাইলে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি, নাথিং নিউ। আমরা চাইলে ম্যাক্রো ইউজ করতে পারি সেম জিনিসের জন্যই। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা হচ্ছে রান টাইমে এখানে আসবে ভ্যালুটা, আর এটা হচ্ছে কম্পাইল টাইমে এই ভ্যালুটা আসবে। অর্থাৎ আমি যখন প্রোগ্রামটা লিখছি, যখন আমি কম্পাইল দিছি, একটা অবজেক্ট ফাইল তৈরি হয়েছে, একটা এক্সিকিউশন ফাইল তৈরি হয়েছে। অবজেক্ট ফাইলটার যে কোড, সেই কোডের ভিতরে এই জায়গাটা রিপ্লেস হয়ে গেছে সাথে সাথে। এক্সিকিউট করলে এইটাই এক্সিকিউট করবে। হোয়ারেজ এই ভার্সনে এক্সিকিউট করবে এইটা, যখন প্রোগ্রাম রান করবে তখন সে পাই নামে একটা ভ্যারিয়েবল তৈরি করবে, কম্পিউটার মেমোরিতে এই ভ্যালুটা রাখবে, দেন সেখান থেকে ভ্যালুটাকে এক্সট্রাক্ট করে আইনা আপনাকে এখানে দেখাবে। তো এই পার্থক্যটা একটু ভালো করে আর একটু আপনারা দেখেন পারপ্লেক্সিটি বা যে কোনো একটা এআই টুল থেকে। ভ্যারিয়েবলের স্কোপ অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ভ্যারিয়েবলের স্কোপ হচ্ছে তার একটা ব্লক, একটা ব্লক মানে একটা কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট। একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা ভ্যারিয়েবল থাকে, আদারওয়াইজ কোনো ব্র্যাকেটের ভিতরে নাই, যেটা হচ্ছে গ্লোবাল স্পেস। তো এটাকে আমরা বলতেছি লোকাল, এটাকে বলতেছি গ্লোবাল। তো ও যতটুকু ব্লকের মধ্যে আছে ততটুকু ব্লকই তার এক্সিস্টেন্স, ওইটাই হচ্ছে তার লাইফ। আর এই ভ্যারিয়েবলটার লাইফ টাইম হচ্ছে পুরো প্রোগ্রামটা জুড়ে। অর্থাৎ আমার মেইনটা যখন শুরু হবে, মেইনটা যখন এক্সিকিউট করে শেষ হবে, তারপরে এই ভ্যারিয়েবলের লাইফ শেষ হবে। এখন লাইফ শেষ হওয়া মানে কি, বা লাইফ শুরু হওয়া মানে কি? লাইফ শুরু হওয়া মানে হচ্ছে প্রোগ্রামটা এক্সিকিউট করতে করতে যখন এই জায়গায় আসবে, তখন এই ভ্যারিয়েবলের জন্য কম্পিউটারের একটা মেমোরিতে অ্যালোকেট করা হবে। অর্থাৎ একটা 4 বাইটের মেমোরি এবং তার একটা অ্যাড্রেস থাকবে যেটা অ্যাস্টেরিক্স আই দিয়ে পাওয়া যাবে। এই ব্লকটা যখন শেষ, সাথে সাথে ওই মেমোরিটা ফ্রি করে দেওয়া হবে, যে এখন আর এই আই নামে কোনো ভ্যারিয়েবল কম্পিউটারের ভিতরে নাই, এবং ওই মেমোরিটাও অন্য কেউ চাইলে ইউজ করতে পারবে, ওটা ফ্রি করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে লাইফ টাইম। সো যখনই একটা ব্লক থেকে বের হয়ে যাই আমরা, তখনই ওই ব্লকের ভিতরে যত ভ্যারিয়েবল আছে সব ডিস্ট্রয় হয়ে যায়। সো একই কথা তাহলে একটা ফাংশনের জন্য, আমি যখন একটা ফাংশন কল করি, যখন আমি ইমিডিয়েট কলটা শুরু করলাম, তখনই ওর ভিতরে যত এখানে প্যারামিটার আছে বা হচ্ছে এখানে লোকাল ভ্যারিয়েবল আছে, সবগুলার এক্সিস্টেন্স তৈরি হয়। কম্পিউটার মেমোরিতে তার জন্য জায়গা অ্যালোকেট করা হয়, সবাই একটা করে অ্যাড্রেস পায়।
যখনই এই ফাংশনের ব্লকটা শেষ হয়ে যায় তখন সাথে সাথে এই ব্লক মেমোরিগুলো সব ডিস্ট্রয় হয়ে যায়, অর্থাৎ এই ভ্যারিয়েবল গুলাও নাই, তাদের আগে যে ভ্যালু ছিল সেগুলোও নয়, তাদের জন্য যে অ্যাড্রেস অ্যালোকেট করা ছিল সেটাও আর নাই। একটা ডিফারেন্স আছে, ডিফারেন্স হচ্ছে স্ট্যাটিক। যদি আমি কোনো একটা ভ্যারিয়েবলকে স্ট্যাটিক লিখি, তাহলে সে যখন এই ফাংশনটা প্রথমবারের মতো আমি তৈরি করব, শুধুমাত্র তখনই ডিক্লেয়ার হবে। যেমন মেইনের ভিতরে অনেক কিছু হয়েছে, বা এই গ্লোবাল ভ্যারিয়েবলটার কথা আমি বলছি যে যখন মেইন এক্সিকিউশন শুরু হবে সাথে সাথে এই ভ্যারিয়েবলটা তৈরি হবে, তার এক্সিস্টেন্স আসবে, মেমোরি ব্লক অ্যালোকেট হবে, অ্যাড্রেস চলে আসবে, ভ্যালু রাখতে চাইলে রাখতে পারবো। বাট মেইন চালু হওয়ার সাথে সাথে বা এক্সিকিউট হওয়ার সাথে সাথে স্ট্যাটিক, এটা যদি ধরেন স্ট্যাটিক ভ্যারিয়েবল, এটা চালু হবে না, এটা এক্সিস্টেন্স আসবে না। এটা কখন আসবে? যখন ফার্স্ট টাইম ধরেন এই জায়গায় আমি এটাকে কল করছি, এই ফাংশনটাকে, তো তখন স্ট্যাটিক ভ্যারিয়েবলটা প্রথমবারের মতো মেমোরিতে জায়গা পাবে, তার অ্যাড্রেস পাবে, চাইলে ভ্যালু রাখা যাবে। বাট সেটা ডিঅ্যালোকেট হবে না এই ব্লকটা শেষ হওয়ার সাথে সাথে। সেটা কখন ডিঅ্যালোকেট হবে? যখন এই পুরো মেইন ফাংশনটা ডিঅ্যালোকেট হবে। তাহলে সহজ এক্সপ্লেনেশন হচ্ছে, একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল প্রথমবার যখন ওই ফাংশনটা কল করা হয় তখন এক্সিস্টেন্স পায়, আর মেইন ফাংশন যখন শেষ হয় তখন তার এক্সিস্টেন্সটা রিমুভ হয়। তাহলে কি দাঁড়ায়? যে আমরা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল একবার অ্যাসাইন করলে সেটা মেইন ফাংশন শেষ না হওয়া পর্যন্ত ওই ভ্যালুটা থেকে যাবে। আর যদি নর্মাল ভ্যারিয়েবল হয় তাহলে একবার ভ্যালু অ্যাসাইন করে ফাংশনটা হয়তো বের হয়ে গেলে ওই ভ্যালু নাই হয়ে গেছে। এটা নিয়ে আমরা হয়তো বা ফাংশন সেকশনে গেলে আবার ডিসকাস করবো। সো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের লাইফ টাইম এবং স্কোপ সম্পর্কে কিছু আলোচনা। আচ্ছা, এটা হচ্ছে ভ্যারিয়েবলের স্টোরেজ। বিভিন্ন ধরনের স্টোরেজ আছে, যেমন আমি একটা আলোচনা করলাম স্ট্যাটিক। আপনারা একটু বাকি জিনিসগুলো একটু দেখেন। অটোমেটিক হচ্ছে অটো, রেজিস্টার, তারপরে হচ্ছে এক্সটার্ন, ভোলাটাইল। এখানে এটা বলা আছে যে স্ট্যাটিক বা এক্সটার্ন ভ্যারিয়েবলটা হচ্ছে বাই ডিফল্ট জিরো থাকে। যে কোনো গ্লোবাল ভ্যারিয়েবল বাই ডিফল্ট জিরো থাকে, এটা লেখা হয় নাই। আদার ভ্যারিয়েবল হচ্ছে গার্বেজ ভ্যালু থাকে, মানে আদার বলতে আসলে লোকাল ভ্যারিয়েবল গার্বেজ ভ্যালু থাকে। এটা আমরা একটু পরে আরো ডিটেলসে দেখবো। আইডেন্টিফায়ার আসলে কিভাবে নামকরণ করতে হয় এগুলা হয়তো বা এমসিকিউতে আসতে পারে বা ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, চাইলে একটু দেখে নিতে পারেন। এটার একটা ডেফিনেশন আছে যেখানে 32 বিট, মানে 32টা ক্যারেক্টার পর্যন্ত। কোথায় লেখা আছে একটু দেখি। এই যে ম্যাক্সিমাম রেকগনাইজেবল আইডেন্টিফায়ার নেম লেন্থ ইজ 31 ক্যারেক্টার। তো আইডেন্টিফায়ার মানে যে কোনো একটা নাম যেটা ইউজার দিছে, যেমন একটা ভ্যারিয়েবল, একটা ফাংশন, একটা ম্যাক্রো, এরকম জিনিসগুলা। সো এটা হচ্ছে 31 বিট পর্যন্ত সে আলাদা করতে পারে। এরপরে যদি হয় সেটা করা যায় না। যদিও এখানে একটা এক্সাম্পল আমি তৈরি করছি, বাট এই এক্সাম্পলটা আসলে ভিজুয়ালাইজ করা একটু টাফ, এটা আসলে করা যায় না। ওরা কারেক্টলি সামহাও করে, আই ডোন্ট নো, বাট ডেফিনেশন হচ্ছে যে 32টা নাম্বার যদি সামনে শুরুতে সেম থাকে, এরপরে চেঞ্জ করলে কোনো লাভ নাই। যেমন এখানে শুধু লাস্ট ক্যারেক্টারটা চেঞ্জ, এখানে 9 পর্যন্ত, এখানে 9 1। তো ডেফিনেশন অনুযায়ী এই দুইটা জিনিসকে আলাদা করতে পারার কথা ছিল না, কিন্তু সে পারছে, কম্পাইলার পারে। তো কিছু কিছু জিনিস একটু মানে এক্সপেরিমেন্ট করলে হয়তো বা মেলে না ডেফিনেশনের সাথে। আচ্ছা, এখানে কিছু কেসিং এর নাম দেওয়া হয়েছে, এগুলো হয়তো বা আমি শিওর না, এটা লাগে আর কি কম বেশি, আপনার চাইলে একটু দেখে নিন। আচ্ছা, এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আজকের লেকচারে, সেটা হচ্ছে যে ডাটা টাইপের সাইজ এবং ফরম্যাট স্পেসিফায়ার। আপনাকে হয়তো বা একটা প্রোগ্রাম দিল, অন্য একটা স্পেসিফায়ার দিয়ে দিল, যেমন আই দিল। তো ডি আর আই একই জিনিস, কোনো পার্থক্য নাই। ডি বলতে ইন্টিজার বোঝায়, মানে আই বলতে ইন্টিজার বোঝায়, ডি বলতে ডেসিমাল বোঝায়। এখন ডি এর জায়গায় যদি আই দিয়ে আপনাকে কোনো একটা প্রোগ্রাম আউটপুট বের করতে বলে, একই আসবে। যদি অক্টাল দেয় তাহলে সংখ্যাটা অক্টালে আসবে। এক্স দিলে, ছোট হাতের এক্স দিলে লোয়ার কেস হেক্সাডেসিমাল আসবে, বড় হাতের এক্স দিলে বড় হাতের হেক্সাডেসিমাল নাম্বার আসবে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা পার্ট সেটা হচ্ছে ইন্টিজারের জন্য 4 বাইট। এটা হচ্ছে আমরা ধরে নিতে পারি বাই ডিফল্ট, কিন্তু এই কথাটা একটু ভুল। ফর এক্সাম্পল, আমি ইন্টিজার ডাটা টাইপ দিয়ে আরডিনোতে একটা প্রোগ্রাম রান করলাম, সেটার জন্য 4 হবে না, সেটা 2 বাইট। ফ্লোটের জন্য 4 বাইট, ডাবলের জন্য 8 বাইট। আমি এটা স্ট্যান্ডার্ড কম্পিউটারের জন্য লিখছি, বাট মেশিন টু মেশিন এটা অবশ্যই ভ্যারি করবে। ক্যারেক্টারের জন্য অলওয়েজ 1 বাইট, কিছু এক্সেপশন আছে, ওটা দেখানো হয়েছে আগে। ভয়েড একটু আগে আমরা বলে আসছি, ভয়েডের জন্য 1 বাইট।
তো ভয়েডের কোনো ফরম্যাট স্পেসিফাই হয় না, কারণ ওটা ডাটা টাইপ না, সো আউটপুট দেখানো যায় না। ক্যারেক্টারের জন্য আমরা দুইটা স্পেসিফায়ার ইউজ করি, একটা হচ্ছে পার্সেন্টেজ সি, একটা হচ্ছে পার্সেন্টেজ এস। যদি স্ট্রিং হয় বা ক্যারেক্টার অ্যারে হয় তখন আমরা পার্সেন্টেজ এস ইউজ করতে পারি, আর একটা একটা করে ক্যারেক্টার দেখাতে চাইলে সি ইউজ করব। ফ্লোটের জন্য এফ, ডাবলের জন্য এল এফ। তো এল এফ মিন করে আসলে লং ফ্লোট, সো ফ্লোটের আসলে লং ভার্সনটাই হচ্ছে ডাবল, বাট ওভাবে লেখা হয় না আর কি। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে যে আমরা, আমি এখানে একটু ট্রাই করে দেখি ওরা ওদেরটা আপডেট করছে কিনা, আই ডোন্ট নো। ইয়েস, দে আপডেটেড। তো দেখেন, আপনি কোড ব্লকসে যদি চালান এটা চলবে না আমার যতটুকু ধারণা, কারণ কোড ব্লকস এখনো পুরনো কম্পাইলারটা ইউজ করে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা একটা লিমিটেশন ছিল অনেক বছর, মানে এই 2024 সালে অক্টোবর মাসে হচ্ছে এই C23 ভার্সনটা রিলিজ হয়েছে। সো তার আগ পর্যন্ত শুধু ডেসিমেল বা হেক্সাডেসিমেল আর অক্টালে নাম্বার দেখা যেত, হোয়ার বাইনারিতে নাম্বার দেখা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো C23-তে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে যে আমি একটা নাম্বারকে বাইনারিতে দেখতে পারবো। সো এটা হচ্ছে, মানে আমার এই আর্টিকেলগুলো আরেকটু আগে লেখা, সো সে কারণে আর এখানে দেয়া হয় নাই। সো আমি পরে এখানে আপডেট করে দিব, সো আপনি এটা মাথায় রাখতে পারেন। আপডেটেড কম্পাইলার হইলে সেখানে হচ্ছে আপনি যে কোনো নাম্বারকে বাইনারিতে দেখতে পারবেন। আচ্ছা, এখন কিছু কিছু জিনিস আছে খুবই সূক্ষ্ম জিনিস, এই জিনিসগুলো আপনার কাছে মনে হইতে পারে এটা কি আসলে পড়াটা অর্থিত কিনা, কিন্তু যখন পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসবে তখন আসলে আপনি বুঝবেন যে আসলে অর্থিত ছিল। কিন্তু কথা হলো যে কোনো একটা পার্টিকুলার এক্সামে ওই কোশ্চেনটা আসবে এই গ্যারান্টি তো আর আমি দিতে পারবো না। তো আমি একটু ডিসকাস করি দুই একটা ছোটখাটো জিনিস। যেমন আমি এখানে একটা ইন্টিজার নাম্বার আউটপুট দেখার জন্য এইটা করা যায় সেটা আমি বলছি, আমি একটু সহজ একটা এক্সাম্পল নেই। A = 5, আর কিছু আমার দরকার নেই। এটাকে আমি প্রথমে আই দিয়ে দেখলাম, এখানে আই দিই। এটাকে আমি ডি দিয়ে দেখলাম, ইন্টিজার যেহেতু, সো তার অপশন হচ্ছে এখন IDOX, বড় হাতের এক্স, আর হচ্ছে বি। আচ্ছা, এগুলো একটু চেঞ্জ করে দেই, ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। O X X B। আচ্ছা, এটা 5 দিলে অনেক কিছুই বোঝা যাবে না, আমি 10 দেই। দেখেন, ইন্টিজার অথবা ডেসিমেল নোটেশনে এটা হচ্ছে 10, অক্টালে সেই নাম্বারটাই 12, হেক্সাডেসিমেলে সেই নাম্বারটা আপার কেস হলে আপার কেসে, লোয়ার কেস হলে লোয়ার কেসে, বাইনারিতে সেই নাম্বারটা হচ্ছে 1010। এটা হচ্ছে ডেসিমেল 10। এটা আউটপুটে আসলো। কোশ্চেন হলো, যদি আমি চাই এখানে একটা হেক্সাডেসিমাল নাম্বার ইনপুট দিব, অর্থাৎ এই 12কে আমি এখানে দিতে চাই, কেউ কি আমাকে বলতে পারবেন যে এটা কিভাবে দেব? আচ্ছা, সো এটা দেওয়ার ফরম্যাটটা হচ্ছে যে আমি যদি ইন্টিজার বা ডেসিমেলে রাখি কোনো নোটেশন নাই, যদি আমি অক্টাল করতে চাই তাহলে এটার সামনে একটা জিরো দিব, তাহলে এই নাম্বারটা এখন অক্টালে লেখা হয়েছে। তো দেখেন, একই আউটপুট আসছে কারণ নাম্বারটা অক্টালে লেখা হয়েছে। আমি যদি হেক্সাডেসিমালে লিখতে চাই 0x, আমি যদি বাইনারিতে লিখতে চাই তাহলে 0p। বাইনারিতে তো আর এই নাম্বারটা লেখা যাবে না, আমাকে লিখতে হবে 1010। তাহলে সেম আউটপুট, 0x দিয়ে আমি হচ্ছে এ লিখি তাহলে সেম আউটপুট আসবে। এই হচ্ছে আমাদের। যদি আমরা কনস্ট্যান্ট ভ্যালু এখানে বসাতে চাই ইন ডিফারেন্ট নাম্বার সিস্টেম। সো একটু আগে একটা কথা বললাম যে একটা মেশিনে আমি এই জিনিসটা আনসার্টেইন কতটুকু হবে, এটা মেশিন টু মেশিন ভ্যারি করে। তো সেই জিনিসটা যদি আমি জানতে চাই কতটুকু সাইজ, তাহলে আমি এখানে সাইজ অফ ইন্টিজার দিব। ফ্লোট জানতে চাইলে ফ্লোট দিব, তাহলে আমি ওই পার্টিকুলার মেশিনে ইন্টিজারের জন্য কতটুকু সাইজ আছে
কত বাইট আছে সেটা জানতে পারবো। ভ্যারিয়েবল দিয়েও চাইলে করা যাবে, ভ্যারিয়েবল দিলে সামনে এখানে হচ্ছে আসলে ফার্স্ট ব্র্যাকেটটা না দিলেও হয়, যেহেতু এটা একটা অপারেটর। কিন্তু ডাটা টাইপ দিলে ডাটা টাইপকে কাস্ট করার জন্য ডাটা টাইপের দুই পাশে ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে। চাইলে ভ্যারিয়েবল দিয়ে প্যারেন্থেসিস দিয়েও কাজ করা যাবে। তো এখানে সিম্পল স্ক্যান প্রিন্ট, এখানে আর নতুন কিছু নাই। তো এখানে এই কথাটাই আমি একটু আগে বলতেছিলাম যে আমি ডিফারেন্ট নাম্বার সিস্টেমে এই জিনিসগুলোকে ইনপুট দিতে পারবো। তো কনস্ট্যান্ট এখানে জাস্ট প্রিন্ট করে দেখানো হয়েছে। যদি আনসাইন্ড হয় তাহলে আমরা হচ্ছে ইউ ইউজ করতে পারি বা লোয়ার কেস ইউ। লং হইলে এল, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সময় এটা দিতে হবে, আদারওয়াইজ অনেক সময় ভুল ডাটা ইন্টারপ্রেট হয়। তো আমি নাম্বারটা এটাই রাখবো কিন্তু আউটপুট আসবে ভুল, সো এই কারণে আমাকে এটা যদি লং হয় এল বলে দিতে হবে সাথে। তো মানে যেটা আমার ফরম্যাট মডিফায়ার ইউজ করব সেই অনুযায়ী আমাকে একটা পোস্ট ফিক্স দিতে হবে আর কি। তো বললাম ফ্লোটের জন্য আমরা চাইলে এফ দিতে পারি, আর ডাবলের ভিতরে বা ফ্লোটের ভিতরে আমরা চাইলে এরকম ই টু দি পাওয়ার দিয়েও নাম্বার রাখতে পারি। এটার দুইটা ভার্সন আছে, লোয়ার কেস ই আপার কেস ই। লোয়ার কেস এফ আপার কেস এফ দুইটাই করা পসিবল। তো এটা জাস্ট একটা সিম্পল ক্যারেক্টার, নতুন কিছু নাই। ডিফারেন্ট নাম্বার সিস্টেমে প্রিন্ট করা হয়েছে। এটা হচ্ছে ক্যারেক্টারটাকেই আমি হচ্ছে ডিফারেন্ট নাম্বার সিস্টেমে প্রিন্ট করছি, অর্থাৎ এটা বোঝা যে একটা ক্যারেক্টারের বিহাইন্ড দ্য সিন আসলে ইন্টিজারই থাকে। তো ইন্টিজারকে যে কোনো নাম্বার সিস্টেমে প্রিন্ট করা যেতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে আচ্ছা, এইগুলো আসলে তেমন কিছু নতুনত্ব নাই। তো আপাতত আমরা আজকে এইটুকুই রাখি, নেক্সট ডে আমরা এরপর থেকে ডিসকাস করবো।